কালচার ছিল সমস্ত জিনিস। তারপরে তোমার একটা মিডিল এজ আসছে, যে সময় আমাদের কিংডম বা রাজ্য বা রাজাদের সময় সূচনা হচ্ছে, যে কোনো বিভিন্ন যুগ, যেমন পাল যুগ, গুপ্ত যুগ, এই সমস্ত যুগে কিরকম কি শিক্ষা ব্যবস্থা ছিল। সেখানে বিভিন্ন আমাদের ওল্ড ইউনিভার্সিটিস, টাকসিলা বলো বা অন্যান্য ইউনিভার্সিটিস গুলো যেগুলো ছিল, নালন্দা, কাশী, এগুলো নিয়ে ডিসকাশন হবে লেকচারে। আর শেষকালে আসবে ব্রিটিশ পিরিয়ড। ব্রিটিশ পিরিয়ডে কিভাবে আমাদের এডুকেশন সিস্টেম ডেভেলপ হয়েছে, আর তারপরে আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা কিভাবে আমাদের ইউনিভার্সিটিজ ওপেন হয়েছে, বা ট্র্যাডিশনাল যে সমস্ত আমাদের শিক্ষা ব্যবস্থা আছে সেটা কিভাবে ডেভেলপ হয়েছে, এই উপরে আজকে ডিসকাশন। তো এটা পুরো ক্লাসটার মধ্যে কিছুটা পার্ট আমি নেক্সট ক্লাসে টেনে দিয়েছি। লেখা আছে দেখো নিচে, টু বি কন্টিনিউড বলে। তো এটা পুরোটার আজকের অংশটার মধ্যে কমপ্লিট করে উঠতে পারিনি, যেহেতু আজকে আমার হাতে সময় একটু কম ছিল। সেই জন্য একটু সরি প্রত্যেকের কাছে, যেহেতু সময়ের মধ্যে আমার কাছে করাটা সম্ভব হয়নি ক্লাসের টাইমের জন্য। প্লাস আমি একটা জায়গায় এসেছি আজকে, সেখান থেকে আজকে ক্লাসটা নিচ্ছি, আমি বাড়িতে নেই। তো যাই হোক, কিছু কিছু সময় হয়তো কোনো পাশের থেকে অডিও আসতে পারে, তো সেটাকে ইগনোর করো। আজকে ক্লাসটা এমনিতেই এনজয় করো প্রত্যেকে, কিভাবে কি আছে ডিসকাশন সেটার উপর। তো দেখা যাক যে ফার্স্টে যেটা আছে দেখো, হায়ার এডুকেশন সিস্টেম। হায়ার এডুকেশন সিস্টেমে যেটা আছে সেটা হচ্ছে দেখো, হায়ার এডুকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোলস ইন ডেভেলপিং দ্য নেশন টু গ্রেট এক্সিস্টেন্স। মানে ধরো আমাদের যে নেশন, বর্তমান যে নেশন আছে আমাদের, যে আজকে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছেছে, আমরা এখন অনেক ইউনিভার্সিটি বা অনেক ইনস্টিটিউট টপ 100 এর মধ্যে আসতে পারে না আমাদের ওয়ার্ল্ড ওয়াইড। যদি আমরা ডিসকাশনে আসি যে ওয়ার্ল্ড বেস্ট টপ 100 ইনস্টিটিউটের মধ্যে আমাদের ভারতবর্ষে একটা দুটো ইউনিভার্সিটি বা আইআইটি পড়ে। তো সেটা হয়তো আমরা পুরনো শিক্ষা ব্যবস্থায় আমাদের পুরনো ওয়ার্ল্ডের পুরনো ইউনিভার্সিটি তক্ষশিলা আমাদের ছিল, সেই গৌরবটা যেমন আছে, কিন্তু বর্তমান দিনে যদি আমরা এডুকেশনের দিক দিয়ে দেখি, অনেক ডেভেলপ নেশনের থেকে আমরা অনেক পিছিয়ে। তো সেখান থেকে আমাদের যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, যে আমাদের যে এডুকেশন সিস্টেম সেটাকে কিভাবে চেঞ্জেস আনা যায় বা কি চিন্তা ভাবনা করা যায়। যাই হোক, সেটা এই ক্লাসে ডিসকাশনের বিষয়বস্তু নয়। তবু আমরা যেহেতু নেক্সট জেনারেশনের প্রত্যেকেই হয়তো কেউ প্রফেসর বা টিচার হতে যাচ্ছে, তো তাদেরকে মাথায় রাখতে হবে। এই জন্য এই ব্যাপারটা বললাম। তো দেখো, এই এডুকেশন আমাদের কি করে, সেটা হচ্ছে যে আমাদের হেল্প করে টু মেম্বার্স অফ দ্য সোসাইটি টু গেট লিভস, টু ডেভেলপ ওয়েল, ইমপ্রুভ দ্য স্ট্রেংথেন অ্যান্ড দ্য অফ দ্য নেশন। অর্থাৎ ধরো আমাদের নেশনের যে স্ট্রেংথেন করা, অর্থাৎ স্ট্রংনেস আনা, শক্ত সামর্থ্য করা, সেটার উপর একটা এডুকেশন অবশ্যই দরকার। যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি ডেভেলপড, এটা দেখাই গেছে বর্তমান দিনে। অর্থাৎ আমাদের যদি আজকে 72% এডুকেশন রেট থাকে, অর্থাৎ 100 জন ভারতীয়র মধ্যে 72 জন যদি শিক্ষিত হয়, আমাদের দেশে তো শিক্ষার মান নির্ধারণ করা হয় যে কেউ নাম সই করতে পারলে তাকে শিক্ষিত ধরা হয়। তো প্রপার শিক্ষিত তো অন্যান্য দেশে আলাদা আলাদা ডেফিনেশন আছে, কাউকে 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত পড়তে হয় কোনো দেশে, কোথাও 8 স্ট্যান্ডার্ড, কোথাও বা আহ, যে হায়ার এডুকেশন অর্থাৎ যে হাই স্কুল পাস অবশ্যই করতে হবে তাকে। তো আমাদের দেশে বিভিন্ন পলিসি আনা হয়েছে পরবর্তীকালে, যে যাতে অ্যাটলিস্ট একটা বাচ্চা অ্যাটলিস্ট আপ টু এইচএস পর্যন্ত যাতে পড়ে, তার উপর গভর্নমেন্ট অনেক ফেসিলিটিস দেয়, অনেক সুযোগ সুবিধা দেয়। তো একটা নেশনকে স্ট্রেনথেন করার জন্য এডুকেশন সিস্টেম একটা বড় ধরনের ভূমিকা পালন করে। তো নেক্সট দেখো দেখো, ইট ইনক্লুডস টু রিফর্ম কন্ডাক্ট দ্য বিহেভিয়ার অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য পার্সোনালিটি ইন দ্য ইন্ডিভিজুয়ালস। তো এক একটা ব্যক্তির বা অন্যান্য মানুষের যে তাদের পার্সোনালিটি, সেটা ডেভেলপমেন্ট করার জন্য এই এডুকেশন সিস্টেম কাজে লাগায়। কলেজেস আর দ্য প্রিন্সিপাল সেন্টার অফ দ্য হায়ার এডুকেশন। অর্থাৎ ধরো আমাদের যে কলেজেস আছে, যেগুলো আমরা ধীরে ধীরে হায়ার এডুকেশন অর্থাৎ এইচএস পাস করার পর কলেজে গিয়ে পৌঁছাই, তো এটাকে আমাদের হায়ার এডুকেশনের প্রিন্সিপাল ধরা হয়। তো সেখানে এই সমস্ত সেন্টার্স বা এই সমস্ত জিনিসগুলো আমাদের হায়ার এডুকেশন এর জায়গা। কিন্তু এখানে লাস্টে আমি লিখে দিয়েছি দেখো, বাট ইউনিভার্সিটি বিইং দ্য আলটিমেট কন্ট্রোলার অফ দেম অ্যান্ড মোর রেসপন্সিবল টু ইট। এটা জানো যে প্রত্যেকে যে ইউনিভার্সিটি আন্ডারে কলেজ আছে, তোমরা অনেকেই যে যার নিজস্ব কলেজে পড়েছো, সেখানে নিজস্ব কলেজে পড়ার সাথে সাথে ইউনিভার্সিটির আন্ডারে থাকতে তোমরা পরবর্তীকালে যারা এমএ করেছো বা এমএ করতে যাবে তাদেরকে ইউনিভার্সিটি যেতে হয়। অর্থাৎ একটা ইউনিভার্সিটি কন্ট্রোলে থাকে কিছু কলেজ, অনেকগুলো কলেজ কন্ট্রোলে থাকে। তো ইউনিভার্সিটি সেটা হচ্ছে একটা রেসপন্সিবলের জায়গা, সেটা
একটা গোটা অনেক কলেজকে, হায়ার এডুকেশন কলেজকে তারা কন্ট্রোলিং করে, তাদের এডুকেশন সিস্টেমকে কন্ট্রোলিং করে, বা তাদেরকে পড়াশোনার ব্যাপারে ইনস্ট্রাকশন দেয়, তাদের সিলেবাস বা সমস্ত কিছু বেসিক জিনিস যেগুলো নিডস সেগুলোকে রাখে। তো হায়ার এডুকেশন সিস্টেমের এই ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এখানে কিছু কিছু জিনিস স্কিপ করে আছে, যেমন আমরা যদি মডার্ন ডেজে বলি, আইআইটিস আমাদের দেশে যেগুলো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে সায়েন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম, অবশ্যই। তো সায়েন্সের ক্ষেত্রে আইআইটির ভূমিকা প্রচুর। যেমন করোনা প্যান্ডামিকে দেখা গেছে আমাদের অনেক আইআইটি স্টুডেন্টরা খুব কয়েকদিনের মধ্যে ভেন্টিলেটার ইনভেন্ট করে দিয়েছিল, সব থেকে কম চিপেস্ট ভেন্টিলেটর, যেখান থেকে তুমি সহজেই আমাদের যেখানে ভেন্টিলেটরের আমাদের স্কারসিটি ছিল, অর্থাৎ কম ছিল, সেখানে আমাদের ফুলফিল হয়ে গেছিল। প্লাস আমাদের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা আছে, তারা করোনার জন্য একটা অন্য টাইপের মেডিসিন ইনভলভ করেছে যাতে করোনা না হয়। তো এগুলো একটা আইআইটি স্টুডেন্ট বা একটা কোনো সায়েন্সের স্টুডেন্ট বা কোনো যদি কেউ ব্যাকগ্রাউন্ড সায়েন্স হয়, তারাই এই সমস্ত জিনিসগুলো আছে। তো এইটা হায়ার এডুকেশনের অংশ। তো যাই হোক, এইটা হলো হায়ার এডুকেশন সম্পর্কে একটা থট দিলাম। এরপরে আমি চলে আসি অবজেক্টিভটা কি আছে। অবজেক্টিভটা যেটা এতক্ষণ ডিসকাশন করলাম সেটাই আছে। তো একটু দেখে নিই কি আছে অবজেক্টিভ। দ্য এডুকেশন enormous enumerated to the commission of 1964 to 66 many objective higher education there are. তো এখানে দেখো অবজেক্টিভ গুলো কি লেখা আছে: টু সিক and the cultivate new knowledge, to engage the vigorously and precisely in the pursuit of truth, and to the interpret old knowledge and beliefs in the light of new needs and discoveries. তো দেখো এখানে যে মেন অবজেক্টিভ লেখা আছে যে আমাদের যে কাল্টিভেট অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের যে তৈরি করা, জ্ঞানকে যে নতুন ভাবে জাগরিত করা একটা শিশু থেকে প্লাস যুবক হওয়া পর্যন্ত একজন ছাত্রের। তো সেটাকে এই অবজেক্টিভ অফ হায়ার এডুকেশনের মধ্যে ফেলা হয়। তো শুধু ওই কাজটাই করে না, নতুন কোনো ডিসকভারি অর্থাৎ নতুন কোনো ইনভেনশন হতেই পারে। আমাদের দেশে অনেক যে স্টুডেন্ট আছে, অনেক কিছু দিক দিয়ে তারা সফল, অনেক কিছু নতুন নতুন ইনভেনশন করে তারা। যেরকম সেটা স্টার্ট আপই হোক না কেন, বা কোনো কিছু নতুন দেশের নিডস, তো সেখানে ইনভেনশন আসে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা কি পাই, সেখান থেকে পাই। নেক্সট দেখো, টু প্রোভাইড দ্য রাইট কাইন্ড অফ লিডারশিপ। লিডারশিপ অবশ্যই ডেভেলপমেন্ট হয়, একটা যদি শিক্ষিত ছেলে থাকে যে কোনো জায়গায়, তো সেখানে একটা লিডারশিপ ডেভেলপমেন্ট হয়েই থাকে। To identify the gifted of youth and help the develop their potential to the full by the cultivation of physical fitness, developing the power of their mind and cultivating right interest, attitude and moral or intellectual values. তো দেখো এখানে একটা জিনিস যেটা লিখেছি আমি, সেটা হচ্ছে যে রাইট কাইন্ড অফ লিডারশিপ, অর্থাৎ সঠিক দিক নির্দেশক হয়ে থাকে তারা। আইডেন্টিফাই দ্য গিফটেড অফ ইউথ অ্যান্ড হেল্প দেম টু ডেভেলপ their potential to full cultivation of physical fitness. ফিজিক্যাল প্লাস মেন্টাল ডেভেলপমেন্ট অবশ্যই হয় একটা এডুকেশনের মাধ্যমে। তো কাল্টিভেটিং রাইট ইন্টারেস্ট, অর্থাৎ সঠিক জিনিসটা কোনটা জানা দরকার কোনটা জানা দরকার না, সেই ইন্টারেস্টটাও সেটার মাধ্যমে আছে। অ্যাটিটিউড তৈরি হয় একটা, একটা নলেজেবল ছেলে আর একটা, ধরো কেউ ততটা শিক্ষিত না, দুটোর মধ্যে একটা অ্যাটিটিউডের পার্থক্য অবশ্যই হয়। যে কোনো দিক দিয়ে লিডারশিপ বলো বা কোনো কিছু কন্ট্রোলিং এর সিস্টেমে বলো, কোনো কিছু প্ল্যানিং বলো, সমস্ত কিছুতে। তো ইন্টেলেকচুয়াল লেভেল এখানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে আমাদের বেড়ে যায়। স্বাভাবিক ব্যাপার, একটা যদি এখন এইচএস স্ট্যান্ডার্ডের স্টুডেন্টের সঙ্গে তোমাদের যদি তুলনা করা হয়, যেহেতু তোমরা অনেকে এমএ বা গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছো, তো তাদেরকে কি করা যাবে, দেখা যাবে যে ইন্টেলেকচুয়াল লেভেল অবশ্যই তাদের মধ্যে থেকে বেশি হবে আমাদের, কেননা আমরা তো অনেকটা তাদের সময়টা কাটিয়ে এসেছি। তো এটা একটা হায়ার এডুকেশনের ক্ষেত্রে সুবিধা। হায়ার এডুকেশন মিনস এটা শুধু নয় যে আমরা এইচএস লেভেলের কথা বলছি, আমি এখানে কলেজ এন্ড ইউনিভার্সিটির কথা বলছি। তো এইটার ব্যাপারেই আলোচনা হচ্ছে এখানে। নেক্সট দেখো, টু প্রোভাইড দ্য কম্পিটেন্ট মেন অ্যান্ড ওমেন trained in agriculture, arts, medicine, science and technology and the various professions, who will also cultivate the individuals imbued with a sense of social purpose. তো এটা লেখা আছে যে ধরো একটা শুধুমাত্র ছেলেই না, একটা মেয়েও এই দিক দিয়ে অনেকটা ট্রেন্ড হয়ে যায়, যেহেতু আমাদের এডুকেশন সিস্টেম অনেক স্ট্রং। আমাদের দেশে মেয়েদেরকেও সমান মান্যতা দেওয়া হয়। অন্যান্য দেশে যেরকম ডেভেলপ, আন্ডার ডেভেলপ নেশন বা
ডেভেলপিং নেশন বা সব থেকে লো যেগুলো, যারা পুয়ার ডেভেলপ, যারা ডেভেলপই হয়নি, তো তাদের দেশে ওমেনের সেরকম শিক্ষার হার দেওয়া যায় না। তার জন্য আমি একটা মেয়ের নাম বলবো, সেটা হচ্ছে মালালা ইউসুফজাই। তোমরা যদি নাম শুনে থাকো, পাকিস্তানের তাদের তালিবান বা এই সমস্ত জিনিস তাকে গুলি করে মেরে দিয়েছিল। সে শুধুমাত্র শিক্ষার জন্য স্কুলে যেত বা এর জন্য যেত, তো তার জন্য তাকে নোবেল পিস অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে। মালালা ইউসুফজাই সার্চ করে নেবে, তার হিস্ট্রি পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে ইন্টারনেটে গিয়ে। তো সেখানে একটা নাম এডুকেশনের বললেন দিক দিয়ে আরেকবার? একটা মেয়েকে কিভাবে পিছিয়ে রাখার চেষ্টা করা হয়, তো সেগুলো আর একটা মুসলিম কান্ট্রি বা বলতে পারো। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যালো? বলছি কি নাম বললেন, বোঝা গেল না স্যার। কেউ কিছু বলছো? তাহলে মালালা ইউসুফজাই, ঠিক আছে? মালালা ইউসুফজাই নোবেল পিস অ্যাওয়ার্ড পেয়েছে। তো যাই হোক, এবার ব্যাপারটা যেটা বলছিলাম, যে এডুকেশনের ক্ষেত্রে যে এগ্রিকালচার, আর্ট অ্যান্ড মেডিসিন, সায়েন্স, টেকনোলজি, এই সমস্ত যে প্রফেশন গুলো আছে, সেগুলো আমাদের কি করে বিভিন্ন দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। আর এগ্রিকালচার তো আছে, আর্টস আছে, মেডিসিন আছে, তো সমস্ত সেক্টরকে আমি এখানে কভার করেছি এই জায়গাগুলোতে, যে অবজেক্টিভ কি। তারপরে দেখো, টু স্ট্রাইভ টু প্রমোট দ্য ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিফারেন্স থ্রু দ্য ডিফিউশন অফ এডুকেশন। তা দেখো, এডুকেশনের যে ডিফিউশন, অর্থাৎ এডুকেশনকে নিয়ে আসার মাধ্যমে, হায়ার এডুকেশনকে নিয়ে আসার মাধ্যমে আমাদের ইকুয়ালিটি, অর্থাৎ ধরো জেন্ডার ইকুয়ালিটি যেটা বলতে পারো, অন্য দেশে যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর ইকুয়ালিটি নিয়ে আসছি, আমাদের যেখানে কাস্টের ইকুয়ালিটি, তো সমস্ত দিকের ইকুয়ালিটিকে ওখানে বলেছি। এখানে শুধু এই জন্য টার্মসটা আমি ইকুয়ালিটি ইউজ করেছি, যেখানে জেন্ডার প্লাস কাস্ট প্লাস তোমার কালার, তিনটে নিয়েই তো আমাদের গোটা ওয়ার্ল্ডের প্রবলেম। তো এই সমস্ত জিনিস, জিনিসের ইকুয়ালিটি জিনিসগুলো, তো এই ব্যাপারগুলো চলে আসছে এই হায়ার এডুকেশনের অবজেক্টিভের মাধ্যমে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের এডুকেশন সিস্টেমকে স্ট্রংনেস করছে, স্ট্রেনথেন করছে, অবজেক্টিভ এখানে আছে। তো এই যে অবজেক্টিভ আর ইন্ট্রোডাকশন দিলাম, এই অবধি যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, তারপরে আমি বাকিটা ডিসকাশন করবো। তো কারো কোনো কোশ্চেন নেই এখান থেকে? তো ঠিক আছে, স্যার নেক্সট 4 নম্বরটা আরেকবার বলবেন একটু? জায়গাটায় চলে যাই। তো দেখ, কি একবার বলো। পূজা কিছু বলছিলে, তুমি বলো একবার। হ্যাঁ স্যার বলছি, 4 নম্বরটা আরেকবার বলবেন একটু? 4 নম্বর পয়েন্ট, আচ্ছা। হ্যাঁ স্যার বলছি, 4 নম্বরটা চার আরেকবার নম্বর বলবেন পয়েন্টে একটু? আমি বলছিলাম যে ধরো ইকুয়ালিটির ব্যাপার। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, শোনো। যেটা হচ্ছে, আমি বলছিলাম যে এটা আমাদের কি করছে, যে প্রমোট করছে। প্রমোট করা মানে আমাদের হায়ার এডুকেশন, আমাদের শিক্ষাটা একটা প্রমোশন দিচ্ছে। কি কিসের প্রমোশন? সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি বলো, কাস্ট বলো বা কালার, তিনটে ধরনের ইকুয়ালিটি নিয়ে আমাদের সবসময় দ্বন্দ্ব হয় গোটা পৃথিবীতে। সেটা হচ্ছে জেন্ডার, মানে আমাদের ছেলে বা মেয়ে, এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে। 2 নম্বর হচ্ছে তোমার কাস্ট। আমাদের দেশেতেই আছে, বিভিন্ন কাস্টের সঙ্গে একটা তুল্যমূল্য বিচার হতো। আগে আগে সিস্টেম ছিল, এখন সেটাকে কনস্টিটিউশন দিয়ে স্ট্রেনথেন করে দেওয়া হয়েছে, স্ট্রং করে দেওয়া হয়েছে। আর ওয়েস্টার্ন কালচারে সেখানে কালার কে দেওয়া হতো, সেখানে কালো আর সাদা, এই চামড়ার মানুষদের মধ্যে বিভেদ নিয়ে আসা হতো। তো হায়ার এডুকেশনের ফলে সেই বিভেদগুলোকে দূর করা হয়। তো এটা হচ্ছে সব থেকে ভেরি গুড ইনফরমেশন এই টপিকটার উপর। অবজেক্টিভটার মধ্যে এইটাকে স্ট্রেনথেন করে দেওয়া হয়েছে এই হায়ার এডুকেশনের মাধ্যমে। তো এই জিনিসটাই বলছিলাম। আশা করি বুঝতে পেরেছো। ওকে স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। রেসপন্স করে দিও। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দেখো, হুম, তো নেক্সট টপিকে আসছি। এতক্ষণ তো ইন্ট্রোডাকশন আর অবজেক্টিভ বোঝালাম। এরপরে আমরা আসছি যে কোন সময় থেকে আমাদের এই এডুকেশন সিস্টেমটা চালু হয়েছে, কোন সময় এই ব্যাপারগুলো আমাদের আস্তে আস্তে দেশেতে ইন্ট্রোডিউস হয়েছে সেটার ব্যাপারে। তো প্রথম দেখো আছে হচ্ছে তোমার হচ্ছে বৈদিক এডুকেশন। তো এটা নিয়ে ডিসকাশনের আগে আমি কিছু একটা
ছোট করে আলোচনা করেছি, সেটা একটু পড়ে নিই। দেখো, লেখা আছে এ সিঙ্গুলার ফিচার অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান কালচার। তো আমাদের ভারতীয় কালচার, তোমাদের আমি যখন এনভায়রনমেন্ট ক্লাস বলেছিলাম যে আমাদের ভারতবর্ষ আগে এই কন্টিনেন্টের অংশ ছিল না, পরবর্তীকালে এখানে এসে যুক্ত হয়েছে। যদি তারা এডুকেশন ক্লাস করেছে তাদের নিশ্চয়ই মনে আছে এই টপিকটা। তো এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এনসিয়েন্ট ইন্ডিয়া এই সময়টা যখন শুরু হচ্ছে, সেটা হচ্ছে আমাদের বৈদিক পিরিয়ড থেকে শুরু হচ্ছে। যারা ফিলোসফি পড়ো বা সংস্কৃতের যারা স্টুডেন্ট আছে, প্রত্যেকেই জানো যে বৈদিক এডুকেশন একটা গুরুত্বপূর্ণ এডুকেশন ছিল। আমরাও যারা হিস্ট্রি পড়েছি তাদেরকেও আমাদের এই এডুকেশন নিয়ে বলা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে একটা না একটা ইন্টারলিঙ্ক আছে, প্রত্যেকেই এই ব্যাপারে কিছু না কিছু পড়েছে। তো সেটার একটা আলোচনা বা ডিসকাশন এখানে আমাদের, যেহেতু ফার্স্ট টপিকে আছে সেটার জন্য করতে হয়েছে, তো এইটার ব্যাপারে আমরা একটু পড়ে নেব। তো দেখে নাও যে সিঙ্গেল ফিচার অফ এনসিয়েন্ট ইন্ডিয়ান কালচার অ্যান্ড কাল্টিভেশন, civilization is that no other influence, political or economic, has mounted and shaped in course of its history more than the religion. তো দেখো, পুরনো যে সিস্টেমটা আমাদের ছিল, সেটা আগে পলিটিক্যাল আর ইকোনমিক্যাল ছিল। অর্থাৎ পলিটিক্যাল ইকোনমিক্যাল বাদ দিয়ে ছিল, সরি, পলিটিক্যাল আর ইকোনমিক্যাল ইনফ্লুয়েন্স বাদ দিয়ে এডুকেশন সিস্টেমটা ছিল। সেটা সম্পূর্ণটাই ছিল হচ্ছে ধর্ম নির্ভর, অর্থাৎ রিলিজিয়ান বেস। এটা তোমরা প্রত্যেকেই জানো যে ধর্মকে কেন্দ্র করে তখনকার দিনে পুরনো বা এনসিয়েন্ট সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল। সেখানে পলিটিক্যাল আর ইকোনমিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না। যেমন আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স আছে এডুকেশনের উপর, অবভিয়াসলি ইকোনমিক ইনফ্লুয়েন্স আছে। ইকোনমিক ইনফ্লুয়েন্স মিনস, আমি এটা বলতে চাইছি, ধরো কোনো একটা বড় ধরনের প্রাইভেট স্কুল যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার দেয়, সেটা আমাদের গভর্নমেন্ট অনেক স্কুল দিতে পারে না। তো আবার অনেক গভর্নমেন্ট স্কুল আছে যারা যে ইনফ্রাস্ট্রাকচার দেয় অনেক প্রাইভেট স্কুল দিতে পারে না। যেমন দিল্লিতে এক একটা গভর্নমেন্ট স্কুল আছে যেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট স্কুলের থেকেও অনেক ভালো। বা আমাদের যে সমস্ত এনসিআরটি বেসড যে সমস্ত স্কুলগুলো পড়ানো হয়, এনসিআরটি যেখানে কেভিসি আছে, কেন্দ্রীয় বিদ্যালয়গুলো, তো সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো আবার তোমার অন্যান্য প্রাইভেট স্কুলের মতো তার থেকেও বেটার হয়। তো এই সমস্ত জিনিস যেগুলো ইনফ্লুয়েন্স আছে সেগুলো এখন চলে এসেছে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যালের ওপর। কিন্তু পুরনো সমাজে বা পুরনো দিনের যে এডুকেশন সিস্টেম ছিল সেটা ছিল সম্পূর্ণটাই হচ্ছে রিলিজিয়নের ওপর, অর্থাৎ রিলিজিয়ন বেস। তো এই রিলিজিয়ান বেস এডুকেশন সিস্টেমটা একটা সিভিলাইজেশন, কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন, এটা ইনফ্লুয়েন্স ছিল। পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কোনো ইনফ্লুয়েন্স ছিল না, রিলিজিয়ান বেস ছিল। তো লার্নিং ইন ইন্ডিয়া থ্রু দ্য হ্যাজ এজেস হ্যাজ বিন valued and pursued not for its own sake but for the sake of part of religion. তো দেখো, এখানে ওই কথাটাই লিখেছি যে যে আমাদের যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেমটা ছিল সেই সময়কার, তো এই ভ্যালু আর পার্সোনাল এগুলো ছিল হচ্ছে ফর দ্য পার্ট অফ দ্য রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের উপর ডিপেন্ড করেই আমাদের এডুকেশন সিস্টেমটা এগিয়ে গেছিল সেই সময়। এডুকেশন ওয়াজ দেয়ার ফর নট জাস্ট দ্য বুক লার্নিং। সেই সময় এডুকেশনটা শুধুমাত্র বই পড়া ছিল না, it was an illumination into the way a person should be conduct himself in the society and led to the character building, personality development, discrimination and judgment development, promotion of social efficiency and happiness, and prevention and spread of culture. তো তখনকার দিনে এডুকেশন সিস্টেমটা শুধুমাত্র কি ছিল, এটা এখানে একটা ছোট করে বলে দেওয়া আছে, সেটা দেখো। সেখানে যেটা এডুকেশন সিস্টেমটা ছিল সেটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার বিল্ডিং ছিল, অর্থাৎ চরিত্রিক গঠন। তোমরা অনেক সময় পড়ে থাকবে যে তখনকার এডুকেশন সিস্টেমে ব্রাহ্মচর্য বলে একটা জায়গা ছিল, যেখানে রাজার ছেলেই হোক বা কোনো বড় কোনো উঁচু সমাজের ব্যক্তির ছেলেই হোক না কেন, তাদেরকে একটা গুরুর আশ্রমে গিয়ে ব্রহ্মচর্য পালন করতে হতো। সেখানে একটা সময় পর্যন্ত গুরুর আদেশ মানতে হতো। তো এই ব্রহ্মচর্য সিস্টেমটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং সিস্টেম, যেখানে একটা ছেলে
সরি, লিংক চলে গেছিল। আমি আবার শুরু থেকে বলছি ওই জায়গাটা। তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ? কে হ্যাঁ একজন স্যার রেসপন্স শোনা করে দাও। যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। তো দেখো, যে জায়গাটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে, আমি ওই জায়গাটা আবার রিপিট করে দিচ্ছি, যে ডিসক্রিমিনেশনের ব্যাপারটা যেটা। ওকে, ওকে। তো ডিসক্রিমিনেশনের ব্যাপারটা যেটা ছিল, দেখো ডিসক্রিমিনেশন তো ওই সময় তো ছিল। তো সেই ব্যাপারটা আমি বলছিলাম যে একজন ক্ষত্রিয় ছেলে, সে কখনো অস্ত্রবিদ্যা ছেড়ে পূজা পাঠের অতটা নলেজ থাকতো না, আবার যে ব্রাহ্মণের ছেলে তার পূজা পাঠের জ্ঞান থাকতো। তো এই ডিসক্রিমিনেশনের ব্যাপারটা সেই সময়কার ডেভেলপ হয়েছিল, সেখানে সোশ্যাল যে এফিসিয়েন্সি সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছিল। আর হ্যাপিনেস তো সেই সময় এডুকেশনের মধ্যে ছিলই, এখনকার মতো অতটাও। সেখানে সেই সময় তোমাদের এক্সাম দিতে হবে, প্রমোট হতে হবে, নেক্সট ক্লাসে যেতে হবে, একটা জব পেতে হবে, এতটাও চাপ কিছু ছিল না। যে রাজার ছেলে ছিল তাকে অস্ত্রবিদ্যা ভালোভাবে শিখলেই হতো, একটা পরীক্ষায় সেখানে পারদর্শী হতে হতো এবং রাজ্যপাট সামলাতে হতো তাকে ভালোভাবে। তা ব্রাহ্মণের ছেলেকে তাকে পূজা পাঠের জ্ঞান থাকতো তো ততটুকুই। সেখানে কোনো রকম সোশ্যালের ডেভেলপমেন্টের ব্যাপারটা সেটা ছিল না। আর প্রিভেনশন এন্ড স্প্রেড দ্য কালচার, এই ব্যাপারটা হচ্ছে যে কালচারকে স্প্রেড করতো এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। তো এইটা ব্যাপারটা হলো তোমার ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন লার্নিং এর এনসিয়েন্ট ইন্ডিয়ার কথাটা বলে দিলাম, এখানে কি ধরনের ছিল একটা বেসিক সাম আপ দিয়ে দিলাম, বাকি এরপরে ডিসকাশনে আসছি। তো দেখো, বেদিক এডুকেশন যেটা ছিল, বেদিক এডুকেশন তো তোমরা জানো, বেদকে পড়ে পড়ে শিক্ষাটা, যেটা এই সময় পুরোনো সময় ছিল সেই সময়কার কথা বলছি। দেখো, তো এম অফ দ্য এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন ওয়াজ ইনিশিয়ালি লেড ডাউন বাই দ্য বেদাস। তো শুরুর দিকে যে এনসিয়েন্ট ইন্ডিয়ার যে এডুকেশনটা ছিল সেটা হচ্ছে বেদের উপর ডিপেন্ড করেছিল। অ্যাকর্ডিং টু দ্য বেদিক ওয়ার্ল্ড view, the world is the prevented and by divinity, and the aim of the every living beings is to achieve the liberation and salvation। অর্থাৎ দেখো, salvation এখানে কথাটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, মুখ্য লাভ করা, মোক্ষ যেটা টার্মসটা উচিত বলা আছে সেখানে। তো এই যে বেদিক এডুকেশন সিস্টেমটার এর মেন উদ্দেশ্য ছিল, এর মেন লক্ষ্য ছিল, সেটা হচ্ছে মোক্ষ লাভ করা, ঠিক আছে। Thus, according to the Vedas, the aim of education is liberation। তো লিবারেশন মানে হচ্ছে তোমার একদম মোক্ষ লাভ বা হ্যালো। মুক্তি লাভ, এবং এডুকেশন বা শিক্ষার মাধ্যমে তোমার একটা হ্যালো স্বাধীন স্যার চেতা বা শোনা স্বাধীন। যাচ্ছে না। হ্যাঁ, বলো। হ্যালো, শোনা যাচ্ছে না? মানে খুব আস্তে শোনাচ্ছে, শোনা মানে যাচ্ছে? ক্লিয়ার কিন্তু আসছে না। আপনার তো শোনা যাচ্ছে স্যার ঠিকঠাক। হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। শোনা আমি যাচ্ছে। ভালো শুনতে পাচ্ছিলাম তো না, তাহলে আমার তোমাদের নেটওয়ার্ক প্রত্যেকে, প্রবলেম হবে। তানিয়া, তুমি নেটওয়ার্কে ঠিকঠাক করে চলে আসো, তোমার নেটওয়ার্কের ইস্যুটা যদি মানে সলভ করে নেওয়া যায়, দেখো। হ্যাঁ স্যার, মানে ঠিক আমি আছে। অনেক আস্তে শুনছি, মানে প্রায় না শোনার মতো। তো হ্যাঁ, তোমার নেটওয়ার্কটা ঠিক করে নাও। তো যেটা বলছিলাম যে বৈদিক এডুকেশনের এমটা বা লক্ষ্যটা ছিল হচ্ছে মোক্ষ লাভ করা, অর্থাৎ মুক্তি, বা বলতে পারো যে একটা যে লিবারেশন যেটা আসা, সেটার মধ্যে মুক্তির মাধ্যমে আসতো, এডুকেশনের মাধ্যমে মুক্তি আসতো। এই ব্যাপারটাতেই বৈদিক এডুকেশনের মূল লক্ষ্য ছিল। ম্যান শুড এঙ্গেজ ইন কর্ম কর্ম প্রশ্ন, দ্যাট ইজ ওয়ার্ক অফ ওয়ার্শিপ। তো দেখো, ওয়ার্ক অফ ওয়ার্শিপ মানে হচ্ছে কাজকে পূজিত করা, এই ব্যাপারটাই আছে, যেটা হচ্ছে কর্মা উপাসনা। আমি এই টার্মসটা বললাম, কর্মা উপাসনা, অর্থাৎ কাজকেই পূজা করা, ওয়ার্ক অফ ওয়ার্শিপ, এইটাই আমাদের বেদিক এডুকেশনের মূল লক্ষ্য ছিল। দাস দ্য পিউরিফাই হি পিউরিফাই, এখানে একটা টার্মস এর মিস্টেক হয়েছে আমার টাইপিং এ, একটুখানি ওয়েট করো, আমি জায়গাটা বুঝে নিই কি লেখা আছে। পিউরিফাই হিজ সিনার্স, হিজ হবে ওখানটা, দেখো, পিউরিফাই হিজ সিনার সেন্স অ্যান্ড গেইন দ্য অ্যাবসুলেট। অর্থাৎ দেখো, এখানে কথাটা যেটা বলতে চেয়েছে, যে কাজকেই বা কর্মকে উপাসনার মাধ্যমে তার যে অন্তর্গত ব্যাপার, অন্তরের যে পিউরিফাই, অন্তরের যে সিন সিন যে বা আত্মার যে সেন্স আছে, সেটাকে লাভ করা, এইটাকেই এই এডুকেশন সিস্টেমের মূল, বেদিক এডুকেশন সিস্টেমের লক্ষ্য ছিল। দ্য সোল
forgets the absolute due to his ignorance and the illiteracy, and so it thinks itself as one who is neither born or not dies and suffer in mistake. তো দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে যে যে অশিক্ষিত বা কোনোভাবে শিক্ষা লাভ করেনি বা কিছু কিছু ভাবে তার আত্মা কোনো কারণে সবকিছু যে জিনিসটা ভুলে গেছে বা ফরগেট করে গেছে বা ভুলে গেছে, সেই যে ব্যাপারটা, সেই থিংসটা বা সেই থটটা, সেটা কি করছে যে যে জন্মায়নি বা যে মৃত্যু হয়েছে তার মতনই ব্যাপারটার সিস্টেমটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা বলতে চাইছে এখানে যে ভেদিক এডুকেশন সিস্টেমে যে জন্ম মৃত্যুর মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, অর্থাৎ জন্ম মৃত্যুতে যেরকম কোনো রকম কিছু আমরা জানতে পারি না, একটা এডুকেশন না থাকাটাও সেই সমান ব্যাপার। তো এটাই এখানে ভেদিক এডুকেশন সিস্টেমের মেন লক্ষ্যটা বলেছে। অর্থাৎ জন্ম মৃত্যু হলে আমরা যেরকম কোনো সেন্স পাই না, যে সময় আমাদের কোনো নলেজ হয় না, সেই ব্যাপারটা এখানে আমাদের ভেদিক এডুকেশন সিস্টেমের নলেজ না থাকার কারণকে দর্শানো হয়েছে, যে ভেদিক এডুকেশন সিস্টেমে এডুকেশন না থাকলে সেই সমস্যাটা হয়। নেক্সট দেখো, দ্য কজ অফ লিবারেশন অ্যান্ড বন্ডেজ অ্যাকর্ডিং টু দ্য ভেদিক থিঙ্কার্স ইজ দ্য মাইন্ড অ্যান্ড চিত্তা। অর্থাৎ চিত্তা মতলব চিত্ত, যেটা আমাদের মন, অর্থাৎ মন আর চিত্তকেই আমাদের বন্ডেজ করা, অর্থাৎ স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বা যারা ফিলোসফি স্টুডেন্ট আছে তারা এটা ভালোভাবে বুঝতে পারবে যে যে আমাদের এডুকেশন যে ব্যাপারটা আমাদের কি করে, চিত্তকে ডেভেলপ করে, মনকে ডেভেলপ করে। তো বেদিক এডুকেশন সিস্টেমের মাধ্যমে এই লিবারেশন বা বন্ডেজ ব্যাপারটা, যে মুক্তিটা আমাদের লাভ হয়, সেটা এডুকেশনের মাধ্যমেই হয়ে থাকে। তো এই বেদিক থিঙ্কার্সরা এটা মনে করেন যে মন আর চিত্তকে আমাদের লিবারেশন পাওয়া যায় এই এডুকেশনের মাধ্যমে। Therefore, the liberation is the possible only through the control of them is known as চিত্রাবর্তী নিরোধা। এই টার্মসটা চিত্তাবর্তী নিরোধা হচ্ছে, এটা একটা সংস্কৃতের টার্ম। তো বেদিক এডুকেশনে চিত্তাবর্তী নিরোধা টার্মসটা, যেটা অ্যাকচুয়ালি স্যার থিঙ্কিং যেটা আছে, সেটাই আমি এতক্ষণ বললাম, যে মন আর চিত্তকে ডেভেলপ করা বা স্বাধীন করা বা বন্ডেজ স্যার তৈরি করা। বলছিলাম, স্যার যদি হ্যাঁ একটু বলো শুনতেন, ওটা চিত্তবর্তী নিরোধ নয়, ওটা বলো। চিত্তবৃত্তি নিরোধ, ওটা চিত্তবৃত্তি নিরোধ, ওটা যোগের টার্মস। চিত্তবৃত্তি নিরোধ। হ্যাঁ বলো। না জাস্ট আর স্যার ওটা চিত্তবৃত্তি নিরোধ, তোমাদের এই টার্মস গুলো ঠিকঠাক থাকবে। হ্যাঁ মানে বর্তি নয়, ওটা হ্যাঁ বলো বৃত্তি। বলো। ওটা বর্তি নয়, ওটা হ্যাঁ হ্যাঁ বৃত্তি। ঠিক এই আছে। জন্য আপনাকে একটু জাস্ট থামালাম। সরি স্যার, মানে হুম হুম। ও না না ঠিক আছে, এগুলো আমাকে বলবে, কেন দেখো আমি তোমাদের বলে দিই, আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট। এইগুলো এই যে সমস্ত জিনিসগুলো এটা তোমরা ভালোভাবে বুঝবে, তবু আমি যেগুলো ইংলিশ থট গুলো নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, তো সেইগুলোই আমি যেগুলো জানি সেটাই তোমাদের বললাম। কোনো টার্মসে হয়তো আমার উচ্চারণের ক্ষেত্রে ডিফারেন্স হয়ে যেতেই পারে, তো সেখানে আমার হয়তো কিছুটা পড়ার ব্যাপারে ডিস্টার্ব, মানে বলতে পারো যে আমি সেখানে অতটা ব্যাপারটা বুঝি না, তোমাদের যেহেতু বাংলা পড়েছো এই ব্যাপারগুলো নিয়ে। তো যাই হোক, চিত্তাবর্তী কি বললে একবার টার্মসটা, যে বললে একবার বলো, সেটা শুনে নিই আমি টার্মসটা। চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তি বৃত্তি নিরোধ, আচ্ছা ঠিক আছে, ওকে। মানে যোগ দর্শনে এটা আচ্ছা ওকে ওকে। তো দেখো এই জিনিসটা যেটা হ্যাঁ 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 বুঝতে পারছি, চিত্তবৃত্তি নিরোধ। তো এই ব্যাপারটা যেটা হচ্ছে যে আমাদের যে বন্ডেজ আছে, তো বেদিক থিঙ্কার্সরা এটা মনে করেন যে আমাদের মনের বা চিত্তের একটা ডেভেলপমেন্ট হয় এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। নেক্সট দেখো, ভেদিক লিটারেচার্স আর কনসিডার অ্যাজ দ্য মেন বেসিক অফ ফর ভেদিক এডুকেশন। তো ভেদিক এডুকেশনের তো এটা তো বেসিক হবেই, বেদিক লিটারেচার, এটা তো সবাই বুঝতেই পারছো যে বেদিক লিটারেচার নিয়ে এতক্ষণ বেদিক এডুকেশনটা ডিসকাশন হয়। দ্য লিটারাল মিনিং অফ বেদাস ইজ নলেজ। তো দেখো এই বেদার যে টার্মসটার এর অ্যাকচুয়ালি মানেটাই হচ্ছে নলেজ। তো বেদিক টার্মসটার প্রপার যে মিনিংস বা এই যে জায়গাটা এতক্ষণ আমরা ডিসকাশন করছিলাম, তো এটার কথাটার অর্থই হচ্ছে নলেজ। The work is derived from with, or the root meaning is to know. এখানে ওয়ার্ক হবে না, এটা ওয়ার্ড, দ্য ওয়ার্ড ইজ ডিরাইভড হবে। এটা আমি বলছি, টাইপিং মিস্টেক হয়েছে, যেহেতু আজকে ক্লাসটা আমাকে খুব তাড়াতাড়ির মধ্যে টাইপ করে কমপ্লিট করতে হয়েছে। তো যারা যারা যেখানে যেখানে প্রবলেম গুলো বলছে একটু নোট করে নিও, এটা আমার ফল্ট, আমি তোমাদের কাছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি। আমাকে খুব কম সময়ের মধ্যে আজ এটাকে করতে হয়েছে, যেহেতু আমার কাছে আগে থেকে কোনো ইনফর্ম ছিল না।
তো যাই হোক, এটা ব্যাপারটা দেখো যে ওয়ার্ড, এই যে টার্মস হবে, দা ওয়ার্ড ডিরাইভ ফ্রম, দ্য ওয়ার্ড ইজ ডিরাইভ ফ্রম বিদ। বিদ মানে হচ্ছে, বিদ শব্দটা হচ্ছে রুট মিনিং টু নো, অর্থাৎ বিদ থেকে, যে ভেদিক টার্মসটা বিদ যে শব্দটা আছে, তো এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে কিছু জ্ঞান লাভ করা বা কিছু জানা। দাস বেদাস মিন ইজ নলেজ। তো এইভাবে বেদাস যে টার্মসটা, সেটা এসছে নলেজ। তো যেটা ব্যাপারটা আমি বলতে চাইছি, বিদ যে টার্মসটা বা এই রুট মিনিংটা, এটা হচ্ছে জানা, টু নো। এন্ড বেদাস টার্মটা মানে হচ্ছে সেখান থেকে জ্ঞান লাভ করা, অফ ভেরিয়াস টাইপস। তো এখানে বিভিন্ন টাইপস এর ব্যাপারটা আছে। তো ফোর বেদাস আর, তো চারটে বেদ আমরা প্রত্যেকেই জানি, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এন্ড অথর্ববেদ। তো প্রত্যেকে যারা বেদ বা সংস্কৃতে যারা পড়ছো, তারা তো জানোই যে ঋগ্বেদ, যজুর্বেদ, তোমরা আমাদের থেকে, আমার থেকে অবশ্যই বেশি জানো এই ব্যাপারগুলোতে। তো বেদ সম্পর্কে তোমাদের নলেজ বেশি, ফিলোসফি স্টুডেন্টদেরও বেশি। তো যাই হোক, সেখানে বেদ এন্ড ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এন্ড অথর্ববেদ, এই চারটে বেদ আমরা পড়েছিলাম, এটা আমরা ছোটবেলাতে পড়েছিলাম বেদিক এডুকেশনে। তো এই চারটে বেদকে নিয়ে মূল বেদের স্তম্ভ। তো এই বেদাস যে লিটারেচার, সেটা কি করে, আমাদের বেদিক এডুকেশনের মেন ভিত্তি, এটাই হচ্ছে ব্যাপার। Vedas are the composed in verse, but some portion is written in prose. তো দেখো, কোথাও কোথাও বেদাসকে, যে আলোচনাটা যেটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে কোথাও ভার্স হিসেবে লেখা আছে, মানে কোনো ছন্দ আকারে লেখা আছে, যেমন প্রোজ আকারে লেখা আছে, ছন্দ আকারে লেখা আছে, কোথাও কোথাও এটা সেটা বর্ণনামূলক ভাবে আলোচনা করা আছে। তো এই জিনিসটা কি হচ্ছে, বেদাসকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। একটা জায়গায় প্রোজ যেটা আমরা বলি, প্রোজ পড়ি আমরা, যেটাগুলো ছন্দ আকারে, সেটা একটা পড়ি, আবার একটা কোথাও কোথাও তার একটা ডেসক্রিপ্ট ভাষা বা ডেসক্রিপশন পড়ি। তো বেদাস এখানে এইভাবে কম্পোজ করা আছে, দ্য নলেজ অফ আরিয়ান কালচার ইজ স্টোরড ইন দেম। আচ্ছা দেখো, এটা আমি একটা আলোচনা করতে চাই যে আমরা তো আর্য বংশের অংশ। আমাদের যারা সাউথ ইন্ডিয়ান পার্টে থাকে, এটা আমি প্রত্যেকেই বলি যে আমাদের যারা সাউথ ইন্ডিয়ান যে কালচার আছে আমাদের দেশে, যে সাউথ ইন্ডিয়ান যে তামিল, তেলেগু বা কেরল, এই সমস্ত সাইটের যারা ব্যক্তিরা আছেন, তারা আমাদের হচ্ছে আমাদের দেশের সব থেকে পুরনো নেটিভ, অর্থাৎ তারা এই দেশেতেই ছিল, আর এই দেশেতেই প্রপারলি বহুদিন ধরেই আছে। দ্রাবিড় সম্প্রদায়ের ব্যক্তি তাদেরকে বলা হয় দ্রাবিড়। যেমন আমাদের অনেকে জানো রাহুল দ্রাবিড়, ওই টাইটেলটা প্রত্যেকে শুনেছো, তো দ্রাবিড় সম্প্রদায়ের ব্যক্তি তিনি। তো এই যে ব্যাপারটা আমি বলতে চাইছি যে আমরা হচ্ছে সেন্ট্রাল অফ এশিয়া থেকে এসেছি। সেন্ট্রাল এশিয়া মিনস রাশিয়ান যে অংশটা এখন বর্তমানে আছে, যেখানে রাশিয়া এখন আছে, সেই জায়গা থেকে আমাদের আগমন। তো বলতে পারো রাশিয়ার যে ব্লাড, রাশিয়ার যে গুণ বা সমস্ত সংস্কৃতির অংশ কিছুটা আমাদের মধ্যে আছে, কালচারের মধ্যে আছে। আমরা হিমালয়ান ক্রস করে ইন্ডিয়ার নর্দার্ন পার্টে এসেছি, আস্তে আস্তে ম্যাক্সিমাম নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াকে আমরা ক্যাপচার করেছি, এবং সেখানেই আমাদের লাস্ট কমপ্লিট হয়ে গেছে। তারপরেই তুমি বিন্ধ্য পর্বত পেরোলি, সেখানে দ্রাবিড় সম্প্রদায় বা আমাদের দেশের যে ভারতবর্ষের যে প্রপার নেটিভ, তারা বসবাস করে। তো বেদিক বা এই বেদিক কালচার, বেদিক এডুকেশন, এটা সম্পূর্ণটাই হচ্ছে আরিয়ান কালচারের মধ্যে পড়ে, আর্য সম্প্রদায়ের মধ্যে পড়ে। যতটুকু আমার নলেজ আছে সেটা থেকে তোমাদের বললাম যে আরিয়ান কালচার এটাকে কন্ট্রোল করে। সমস্ত বেদিক কালচারে যাগ যজ্ঞ, পূজা পাঠ, উপাসনা, এগুলো আরিয়ান কালচারের মধ্যে পড়ে। তো দেখো, আরিয়ান কালচার এটা কি করছে, আমাদের বেদিক এডুকেশন সিস্টেমকে ডেভেলপ করেছে। এবং বেদিক এডুকেশন সিস্টেমের মধ্যে সব থেকে যেটা বেসিক থট, সেটা হচ্ছে আমাদের চিত্তাকর্ষণা, যেটা বললে মানে মনের চিত্তাবর্তি নিরোধক, যে টার্মসটা তোমরা আমাকে ঠিক করে দিলে, সেটা হচ্ছে ব্যাপারটা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনের যে উপাসনা বা মনকে তোমার হচ্ছে লিবারেশন দেওয়া, সেই ব্যাপারটা আমাদের বেদিক এডুকেশন সিস্টেমে ছিল। নেক্সট দেখো, আর একটা পয়েন্ট আছে এটার উপর, ইট ইজ সেড দ্যাট দ্য ভার্ডস ওয়ার নট রিটেন এনসিয়েন্ট টাইম, সরি, দ্য বেদাস ওয়ার নট রিটেন ইন এনসিয়েন্ট টাইম। এটা প্রাচীন সময়ে লেখা হয়নি, পুরোনো সময় লেখা হয়নি। দে ওয়ার ট্র্যাডিশনালি ইনহেরিটেড বাই ডিসাইপলস অ্যান্ড অলসো বাই সন ফর দেয়ার টিচার্স বা গুরুস অ্যান্ড ফাদার্স। এটা ব্যাপারটা ঠিক, আমরা এটা শুনেওছি, এটা আমরা হিস্ট্রিতে পড়েছি যে যে আমরা আজকে বেদ লেখা দেখি, এটা তো বর্তমান সময়ে লেখা। আগে এটাকে আমরা শুনে শুনে এটাকে মনে রাখতো, যার কারণে বেদকে অনেক জায়গায় শ্রুতি বলা হতো। তো এই জিনিসটা যেটা এনসিয়েন্ট টাইমের যে লেখা, এটা বা বেদের যে লেখাটা রিটেন, যে স্ট্রাকচারাল জিনিসটা আমরা এখন বর্তমানে পাই, এগুলো
ধীরে ধীরে আস্তে আস্তে পরবর্তীকালে লেখা হয়েছে। পুরোনো সময়ে তাদের ডিসাইপেলস অর্থাৎ যারা ফলোয়ার বা গুরু যারা, তাদের মুখে শুনে শুনেই তাদের পরবর্তী জেনারেশন সেখানে পড়াশোনা করতো বা সেটাকে মনে রাখতো। তো নেক্সট দেখো, দে ওয়ার প্রিজার্ভ ওরালি, এই যে কথাটা আমি যেটা এতক্ষণ বললাম সেটাই লেখা আছে। লেটার অন দা মহাভারতা এজ, অর্থাৎ মহাভারতের যে সময়ের যুদ্ধ বা ঘটনা আছে বা মহাভারতের যুদ্ধ যে সময় হয়েছিল সেই সময়কালে দে ওয়ার কমপ্লাইলড বাই দা, এক সেকেন্ড নামটা একটু পড়ে নিতে দাও, কৃষ্ণা কৃষ্ণা দেবাপায়ন, কৃষ্ণা কৃষ্ণা দেবপায়ন, কৃষ্ণদেব পায়েন। কৃষ্ণদেবী পায়েন, যাই হোক, উনি এইটাকে কম্পোজ করেছিলেন। হু ইজ কল্ড বেদ ভাষ্যা, বেদব্যাস, অর্থাৎ বেদব্যাস এটাকে কমপ্লাইন করেছিলেন। তো বেদব্যাসের এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে এটাই। তো দেখো, এই যে মহাভারতের সময়, সেই সময় এটাকে তিনি কম্পাইল করেছিলেন এবং এটাকে বেদব্যাস নামে তাকে আমরা পরিচিত, সব অবভিয়াসলি প্রত্যেকে জানি বেদব্যাস। তো এই জিনিসটা তার দ্বারা কম্পোজ করা হয় বেদটাকে। and he compiled four samhitis, namely ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ and অথর্ববেদ। তো চারটে সমিতি, যেটা তোমরা সংহিতা সমিতি কবে? পড়লে। এক সেকেন্ড ওটা বলো, কে সংহিতা বলছো কবে? কিছু? হ্যাঁ স্যার, বলছি ওটা সংহিতি নয়, সংহিতাস, হ্যাঁ সংহিতা। সংহিতাসই লেখা আছে। হ্যাঁ সংহিতাসই লেখা আছে, সরি আমি সংহিতাসই ভুল পড়েছিলাম। তো সংহিতাস যেগুলো হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ, এই চারটে বেদ নিয়ে আমাদের কম্পোজ করা হয়েছে। তো যাই হোক, এই বেদিক স্ট্রাকচারাল যে পার্টটা আমরা এতক্ষণ পড়লাম, প্রত্যেককেই আশা করি মোটামুটি আমি বোঝাতে পেরেছি। যেটুকু আমার বেসিক জ্ঞান আছে বেদের উপর, সেটা থেকেই বললাম। তোমাদের এর থেকে ভালো জ্ঞান আছে, এটা আমি সবসময় মানি, কেননা সংস্কৃত ফিলোসফি তোমরা পড়ো, তোমাদের বেদের উপর নলেজ বা দক্ষতা বেশি। তো যাই হোক, এই হলো ব্যাপার বেদিকের উপর। যেটা আমাদের তখনকার দিনে এডুকেশন সিস্টেমে ছিল সেটাকেই আমি পড়ালাম। নেক্সট দেখো, পোস্ট বেদিক পিরিয়ড আছে। আমি প্রতিটা এজের যে আলোচনাগুলো আছে, আমি মেইনলি এই চ্যাপ্টারটা যেহেতু হায়ার এডুকেশনের ব্যাপার, সেখানে যখন ফোকাস করব, সেখানে যত কিছু যা জানার নলেজ সেটার উপর আমার যথেষ্টই নলেজটা আছে। কিন্তু এই পুরোনো দিনের যে ব্যাপারগুলো সেটার উপর অতটা আমার কালচার নেই বা এটার উপর নলেজ আমার খুবই কম। যতটুকু নলেজ আছে তার মধ্যে আমি এটাকে কম্পাইল করেছি আর তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো যাই হোক, এই হলো ব্যাপার ছিল বেদিক এজের। এরপরে দেখো, পোস্ট বেদিক পিরিয়ড চলে আসছে, উপনিষদ এজ। তো এই পোস্ট বেদিক পিরিয়ড যেটা উপনিষদের সময়, সেই সময়কার কথা বলছি। এখানে চারটে স্টেজ আছে, সেই চারটে স্টেজকে আমরা পড়ে নেবো। আর তার টাইম পিরিয়ড লিখে দেওয়া আছে দেখো, 14,000 বিসি টু 600 বিসি। এটা টাইমটা এই কারণে, বিফোর ক্রাইস্টের আগে টাইম অনেকটা সময় কি হতো, একটা বড় আকারে ছিল, আর মানে তারপরে সেটা ছোট হয়ে হয়ে আমরা বর্তমান দিনে যেমন 2021 এসেছি, অর্থাৎ ওয়ানে এসেছে, ওয়ান থেকে আবার 2021-এর দিকে এগোচ্ছি আমরা। পুরোনো সময় কি হতো, ওয়ান থেকে পিছনে চলে যেত, ওয়ান থেকে পিছনে গিয়ে গিয়ে যেত, অর্থাৎ নেগেটিভের পোর্শনে যেত। নেগেটিভটা লেখাটা হতো না, কিন্তু সংখ্যাটা সেভাবে ডিসকাশন করা হতো। তো বিফোর ক্রাইস্ট এন্ড তারপরে আমরা যেটা বর্তমানে সময় চলছে সেইটাকে আমরা আলোচনা করছি। তো এটা হচ্ছে বিফোর ক্রাইস্টের সময়, যে সময় খ্রিস্টের জন্ম হয় না, সেই সময়কার সময়ের কথা, পোস্ট বেদিক পিরিয়ড। এটাকে উপনিষদের এজ বলা হয়ে থাকে। তো দেখো, পোস্ট বেদিক পিরিয়ড ইজ জেনারেলি পিরিয়ড বিটুইন দ্য 14,000 বিসি টু 600 বিসি, দ্যাট ইজ ফ্রম দ্য এন্ড অফ দ্য ঋগ বেদিক পিরিয়ড, অর্থাৎ ঋগ্বেদের যে এন্ড হচ্ছে সেই সময়, আর বুদ্ধ এন্ড জৈন এই দুটোর যে মাঝামাঝি সময়, বুদ্ধ এবং জৈনের ধর্মের সূচনা এবং ঋগ্বেদের শেষ, এই দুটো সময়ের মাঝামাঝি এই যে উপনিষদ এজটা এটা পড়ে। এটা হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো, দ্য বেদিক পিরিয়ড ইজ, এক সেকেন্ড একটু ওয়েট করো, এখানে কিছু টার্ম আমি ভুল লিখেছি, কি অবস্থা। এখানে আমার কিছু একটা মিস্টেক হয়েছে টার্মসটার। নেক্সট দিনের ক্লাসে আমি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দেবো, এটা ডেফিনেটলি আমার দায়িত্বের মধ্যে থাকবে। তো নেক্সট আমি আগে পড়ে যাচ্ছি, যদি আমার এটা আইডেন্টিফাই করতে পারি তো আমি তোমাদের বলে দেবো। তো দেখো, ইন দ্য বেদিক দ্য স্যাক্রিফাইসেস হ্যাজ বিন প্রমিনেন্ট প্লেসেস। তো এই জায়গাটা আমি স্কিপ করে দিচ্ছি, এই জায়গাটা আমি নেক্সট দিনের ক্লাসে তোমাদের অবশ্যই এটা আমি বলে দেবো এই জায়গাটা কি হতে চাইছে, অ্যান্ড ডিসকাশনও করে দেবো। ইন উইথ দ্য
spread of Vedic culture, with the spread of Vedic culture and sacrificial, এক সেকেন্ড একটু ওয়েট করো, আমার স্কিপ করে গেছে জায়গাটা। Sacrificial ritual dominant and the Brahmin priest granted the highest position in the Indian society। তো দেখো এই জায়গাটা যেটা বলতে চাইছে, যেটা আমার ধারণার মধ্যে আছে, সেটা হচ্ছে যে এই সময় স্যাক্রিফাইস মিনস আমি স্যাক্রিফাইসিয়াল মানে হচ্ছে যে বলি প্রথা যেটা ছিল বা কোনো কিছু বলি প্রদান করা, এই জায়গাটা সেই সময় সেই রিচুয়ালের মধ্যে আসছে, যেটা আগের এজে ছিল না বা বেদিক এজে ছিল না। আর বুদ্ধ জৈনের যে সৃষ্টিটা সেটা থেকেই এসেছে, যে স্যাক্রিফাইসকে বাদ দেওয়ার জন্য যতদূর সম্ভব বুদ্ধ জৈনের সৃষ্টি হয়েছিল। তো স্যাক্রিফাইসিয়াল যে রিচুয়াল বা এই ব্যাপারগুলো সেই পোস্ট বৈদিক পিরিয়ড বা উপনিষদ এজেতে আসছে, এবং এটা ব্রাহ্মণ প্রেরিস্ট অর্থাৎ ব্রাহ্মণ পূজারীদের দ্বারা এটাকে তোলা হচ্ছে, এবং হায়েস্ট পোর্শন ইন দ্য ইন্ডিয়ান সোসাইটি। তো এই যে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে পোস্ট বেদিক পিরিয়ডে ব্রাহ্মণ বা উপনিষদ এজেতে স্যাক্রিফাইসাল কনসেপ্টটা আসছে। তো দেখো দ্য পিরিস্ট ওয়ার ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরি, 4টে ভাগে ভাগ করা হতো। ক্যারি আউট দ্য রিচুয়াল ডিউটিস, অর্থাৎ তাদের পূজা পাঠ বা অন্যান্য ডিউটির উপর ডিপেন্ড করে তাদেরকে 4টে ভাগে ভাগ করা হতো। প্রথম ভাগ হচ্ছে হোত্রী, তো দে ওয়ার কল্ড দ্য হোতা, অর্থাৎ তাদেরকে হোতা বলা হতো। দে ইউজ টু রিসাইট দ্য পেয়ার্স অফ ইন্দ্র, অগ্নি, বরুণ এটসেট্রা ইন দেয়ার ইনভাইটেশনাল প্রেয়ার্স অ্যান্ড দে ভিজুয়ালাইজ দ্য গডস। তো দেখো এইখানে হোত্রী যে আছে, যে হোতা আছে, তাকে চারজন 3জন দেবতা ছাড়াও আরো বাকি অন্যান্য দেবতা কি ইন্দ্র, অগ্নি এবং বরুণ, এদের প্রার্থনাকে রিসাইট করা হতো, অর্থাৎ প্রার্থনাকে তাদের প্রার্থনা বাণীকে পড়তে হতো, অর্থাৎ পূজা করার জন্য যে প্রার্থনা বাণী থাকে সেটা পড়তে হতো। এরা নিজেদের প্রেয়ার্স করতে হতো, এবং তাদেরকে কি করতো, তারা ভিজুয়ালাইজ করতে পারতো ভগবানকে, অর্থাৎ ভগবানকে তারা দেখতে পারতো। নেক্সট দেখো হচ্ছে উদ্গতা। এই উদ্গতা যারা আছে এরা রিসাইট করতো বিভিন্ন মন্ত্রাস, অর্থাৎ কিছু সাম যোজনা বা মন্ত্র এদেরকে রিসাইট করতো এই উদ্গতা যারা আছে। নেক্সট দেখো হচ্ছে আধ্যায়ারু আধ্যায়ারু আধ্যায়ারু, তারা হচ্ছে দেখো স্যার ওটা অর্ধজু। সরি, অর্ধচু। আচ্ছা যদি ভুল হয় আমাকে ঠিক করে দাও। দেখো কি একবার বলো টার্মসটা, এটা বলো। অর্ধচু। কে একজন বলো। অর্ধচু। অর্ধারিউ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। অর্ধরু, দেখো যেখানে লেখা আছে যেটা যে প্রিস্ট পারফর্ম দ্য ডিফারেন্ট প্র্যাকটিক্যাল ডিউটিস অফ রিচুয়াল, অর্থাৎ দেখো এখানে যেটা বলেছে যে এই যে যারা পুজো করতো তারা কি করতো, বিভিন্ন প্র্যাকটিক্যাল ডিউটিস, অর্থাৎ যে ধরো যাগযজ্ঞের যে সরঞ্জাম দরকার বা অন্যান্য রিচুয়ালসে যা কিছু করার দরকার ছিল, যেটা প্র্যাকটিক্যাল কাজ, যেটা বলতে গেলে পুজো করতে গেলে এরা তো মন্ত্র পাঠ করতো উপরে যারা ছিল। নিচে যারা আস্তে আস্তে ধীরে ধীরে আসছে তারা দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল কাজে ইনভলভ হচ্ছে, ধরো ফুল বা সামগ্রী এ সমস্ত জিনিসের ওপর এরা কাজ করতো। নেক্সট তারপরে আসছে দেখো ব্রাহ্মণ, এরা কি করতো, পেরিস লুকড আফটার অল দ্য অ্যাক্টিভিটিস এন্ড দ্য রিচুয়াল। ও আচ্ছা, এটা হচ্ছে সবার উপরে। তো এ কি করতো, সমস্ত ডিউটিস যারা পালন করছে তাদেরকে ঠিকঠাক ভাবে চালানো হচ্ছে কিনা সেই অ্যাক্টিভিটিস গুলো লুক আফটার করতো। এই হচ্ছে ব্যাপার, এই পোস্ট বেদিক পিরিয়ডের ব্যাপার ছিল এটা। এখানে এডুকেশন সিস্টেমের সঙ্গে এগুলোর কোনো অংশই নেই, কিন্তু এনসিয়েন্ট টাইমের সঙ্গে কেন এগুলো পড়তে হচ্ছে আমি তো কিছু এদের সিলেবাসে বুঝি না। যাই হোক, এগুলো যেহেতু তোমাদের সিলেবাসে আছে আমাকে আলোচনা করতেই হবে। এগুলো থেকে এডুকেশন সিস্টেমের কিছু তো ডেভেলপমেন্ট আছে বলে আমার মনে হয় না, এখানে কিছু শেখার আছে বলে। যাই হোক, এগুলো আমাদের ছিল পুরোনো দিনে যারা কাজ করে গেছেন তাদের সমস্ত প্র্যাকটিসেস, প্রথা, এগুলোকে আমাদের শিখতে হয়, যেহেতু প্রাচীনকে নিয়ে আমাদের সংস্কৃতি এগিয়ে চলেছে। তো এই জন্য এইগুলোকে আমাদের এডুকেশন সিস্টেমে রাখা হয়েছে। আমার জেনারেলি মনে হয় না এরকম জায়গা থেকে খুব একটা বেসিক সেরকম কিছু কোশ্চেন আসবে। বেদ থেকেই আমি কিছু কোশ্চেন দেখেছি, আদারওয়াইজ এই সমস্ত জায়গা থেকে আমি কোশ্চেন সেরকম দেখতে পাইনি। তবু পড়ার বিষয় তো পড়িয়ে দেওয়া দরকার তোমাদের। তো নেক্সট দেখো যেখানে আমি পড়ছি, যেটা হচ্ছে দ্য জেনারেল এম হ্যালো। অফ বেদিক এডুকেশন ওয়াজ স্যালভেশন। এটা আমরা এখন পড়লাম যে হ্যালো। বেদিক সিস্টেমের আমাদের হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমি বলো, একটা শুনছি। কথা বলতে চাই। ওই যে অর্ধরিউর পর আপনি যেটা হ্যাঁ বললেন না, বলুন, বলো। এখানে তো, হ্যালো, বলছি স্যার এখানে অর্ধয়ুর পরে আপনি যেটা বললেন না, ওটা কি হুম। ব্রাহ্মণ না ব্রহ্মভা?
তাহলে ব্রাহ্মণ হবে স্যার। ওটা হ্যাঁ, ব্রহ্ম ওটা হবে। ব্রাহ্মণ, ওটা ব্রাহ্মণ, ওটা ব্রাহ্মণ, ব্রহ্মহাও নয়, ওটা না হচ্ছে না ওটা ব্রাহ্মণ। ব্রহ্মা ব্রহ্মা। তোমার কথা শোনা যাচ্ছে না তানিয়া। কিছু কি প্রবলেম আছে এখানে? না না, কোনো ওটা প্রবলেম নেই। কেউ একজন বলো পরিষ্কার করে কি জায়গাটার কিছু ডিসকাশনের প্রবলেম আছে কিনা ওই জায়গাটার। স্যার আমি একটু বুঝতে পারছিলাম না ওটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ব্রাহ্মণ না চলো, ব্রহ্ম যে তা জায়গাটা আমি বলতে বুঝতে যাচ্ছিলাম পারছি। যে এটা পোস্ট বৈদিক পিরিয়ডের সময়কার কথা। তো এই জায়গাগুলো ডিসকাশনের উদ্দেশ্যেই করা। তো নেক্সট দেখো, যাদের যেটা তোমার কথা পরিষ্কার আসছে না। আহ, তোমার কথা পরিষ্কার আসছে না তানিয়া। তুমি পরে কোনোভাবে জিজ্ঞাসা করে নিও, বা যদি আমি নেক্সট ক্লাসে, আমি তো বললাম এই টপিকটা একটা কোথাও আমার টাইপিং এর মিস্টেক্স আছে, তো আমি এই জায়গাটা আবার আসবো নেক্সট ক্লাসে। তো সেদিনকে আমি ডিসকাশন করাবো এবং সেদিনকে যা যা প্রবলেম হয়েছে আমি শুনে নেবো, ঠিক আছে? তো নেক্সট দেখো, এটা হচ্ছে যে এই ব্যাপারটা যেটা বলছিলাম, জেনারেলি এম অফ দ্য বেদিক এডুকেশন ইজ স্যালভেশন। মোক্ষ লাভ করাই এই সময়কার এডুকেশনের প্রধান উদ্দেশ্য ছিল বেদিক সময়, হুইচ রিমেন্ড ইন দ্য ফ্যাক্ট ইভেন ব্রাহ্মণ এজ। ও ব্রাহ্মণ এজেতেও এটা তোমার চলেছিল, বা এই রিচুয়ালসটা, প্রথাটা পুরোপুরি চলে এসেছিল, বাট ন্যাচারালি গট মোর কানেক্টেড উইথ রিচুয়ালস। তো ব্রাহ্মণ এজেতে মোক্ষ লাভ করার সাথে সাথে যে পূজা পাঠের যে রিচুয়ালস, অর্থাৎ যাগযজ্ঞ করা বা স্যাক্রিফাইসেস দেওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে কানেক্টেড হয়ে গেছিল। অর্থাৎ আগের যে পড়াশোনাগুলো ছিল বেদিকে, যেটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে মোক্ষ লাভ করার প্রধান উদ্দেশ্য ছিল। পরবর্তী যুগে যে উপনিষদের যুগে সেটা রিচুয়ালসে পরিণত হয়েছে, প্লাস মোক্ষ লাভ দুটোই চলে এসেছে এইখানে। নেক্সট দেখো, ব্রাহ্মণ বুকস আর সেকেন্ড টু বেদাস। তো বেদার এটা দ্বিতীয় ভাগ, অ্যান্ড কনসিস্ট অফ দ্য মেথডস অফ রিচুয়ালস অ্যান্ড মিনিং অফ দ্য মন্ত্রাস ইন দ্য পোজ। তো দেখো এইখানে যেটা বলা হয়েছে যে মেথড অ্যান্ড রিচুয়ালস এর সাথে সাথে মানে, অর্থাৎ সেই যে মন্ত্রর মানে বা যে মন্ত্র পাঠ হয় তার মানে, এই যে প্রোজের সেই জায়গাটা ব্রাহ্মণ বুকসে ছিল, কনসিস্ট করা হয়েছিল, কম্পোজ করা হয়েছিল। অর্থাৎ বেদের যুগে আমরা কি করতাম, শুধুমাত্র প্রোজ পড়তাম, আর তার সাথে সাথে তোমার অন্যান্য যে কম্পাইল, অন্যান্য যে ছিল, যেগুলো ছিল ভার্স অ্যান্ড প্রোজ, এই দুটো ছিল। সেখান থেকে আর একটা জিনিস সেটা অ্যাডেড হয়ে গেছে ব্রাহ্মণ যুগে, সেটা হচ্ছে যে মন্ত্র অ্যান্ড প্রোজ, এই দুটো। দ্য ডি কেউ কিছু বলছে এখানে, পাশ থেকে কমেন্ট আসছে কারো, যাই হোক। তো নেক্সট দেখো, এরপরে দেখো যেটা হচ্ছে দে ডিল উইথ পারফরমেন্স অফ ভেরিয়াস মেথড ডিফারেন্স রিচুয়াল, জাস্ট কল বিধি। এটাকে বিধি বলা হতো। আদার ওয়ান ইজ অথর্ব বেদা, যেটাকে অন্যভাবে বলা হয়। আদার ওয়ান ইজ অথর্ব বেদা, এটাকে অন্যভাবে নাম দেওয়া হয়েছে, বিধিটাকে কনসিস্ট করে সেটাকে অথর্ব বেদা বলা হয়। ইটস কনসিস্ট অফ এক্সপ্লানেশন অফ হাইমস অ্যান্ড দ্য স্টোরিজ and description of chivalry of kings and etc. তো দেখো এখানে যেখানে হচ্ছে কনসিস্ট করাচ্ছে বিভিন্ন রকমের কবিতা, গল্প এবং অন্যান্য রাজাদের কাহিনী এই জায়গাগুলোতে অ্যাডেড হয়েছে। দে মে বি কল্ড দ্য বুক অফ পেরিস। তো এটাকে তোমরা বলতে পারো ব্রাহ্মণ বা পূজারীর বই। তো যেটা জিনিসটা বোঝা যাচ্ছে যে বেদের যুগের থেকে ডিফারেন্স যে জায়গাগুলো, সেটা হচ্ছে যে রিচুয়ালস যোগ হয়েছে, বিভিন্ন স্টোরিজ যোগ হয়েছে। হ্যাঁ, বর্তমান দিনে আমরা যারা পূজা পাঠ করাই, অনেক রকম যারা সত্যনারায়ণ বাড়িতে পুজো দেয়, তারা দেখবে অনেক গল্প করে বা অনেক স্টোরিজ তাদেরকে শুনতে হয়, যেটা আমার বাড়িতেও আমি নিজে শুনেছি। তো এই জিনিসগুলো সেই উপনিষদের যুগের থেকেই কনসেপ্ট নিয়ে পরবর্তীকালে এই বুকস গুলো এসছে, এবং সেখানে এই সমস্ত রাজাদের কাহিনী বা স্টোরিজ বা হাইমস এগুলো যুক্ত হয়েছে। তো কিছু কিছু বুকস আছে, অ্যাভেলেবেল বুকস বাই ব্রাহ্মণ ফলোইং দা মেনশন করা আছে। দেখো এখানে যে বুকস গুলো আছে তাদের ঋগ্বেদের সঙ্গে রিলেটেড করে দেওয়া আছে। যেমন প্রথম বুকটা হচ্ছে আলথ্রিয়া বা কৌস্তিকি স্যার ওটা বা ঐতর্য। কৌস্তাকি।
ঐতরেয় ঐতরীয়, and তোমরা হ্যাঁ আর তো, কৌশিতকি। আমাকে ঠিক করে দিও না। কৌশিক, এগুলো আমার সত্যি করে বলছি, আমি এইসব উচ্চারণ আমি জানি না, তোমাদের কাছে সরি ফর না দ্যাট। স্যার, তবুও কিন্তু এই আপনার সমস্ত অনেক টার্ম গুলো ধারণা তোমরা ঠিক আছে। করে দিও। যাই হোক, ব্যাপারগুলো আমি ঠিক আছে, যাই হোক, চলো আগে পড়াশোনা যে ব্যাপারটা আছে সেটা করে নিই। তো দেখো, এটা ঋগ্বেদের সঙ্গে কানেক্টেড ছিল, আমি এই জন্য এই টার্মসটা এখানে যুক্ত করেছি। এগুলোর অ্যাকচুয়ালি প্রপার টার্মস আমার জানা নেই, এগুলো তোমাদেরকে প্রত্যেককেই বলি, যারা যেটা জানো সেটাকে আমার ঠিক করে দেবে। এগুলো সবাই এখানে লার্নিং এর ব্যাপার আর ইনফরমেশন নেওয়ার ব্যাপার। পড়াশোনাটাই হচ্ছে ইনফরমেশনের উপর, গ্যাদারিং ইনফরমেশন ছাড়া আর কিছু নয়। সেখান থেকে এক্সামে কোশ্চেন আছে, যতটুকু যে গ্যাদার করতে পারবে ইনফরমেশন, তার তত কোশ্চেন সলভ করার ক্যাপাবিলিটি বাড়বে, এছাড়া আর কিছু নয়। নেক্সট দেখো, তান্ডায়া রিলেটেড টু সামবেদ। তো তান্ডায়া যে টার্মসটা আছে, এটা সামবেদের সঙ্গে রিলেশন আছে। এই যে টার্মস গুলো যেগুলো আমি বলছি, যে বেদের সঙ্গে কার কোনটা সম্পর্ক আছে এই যুগেতে এসে, সেটা এডুকেশনের ব্যাপারে এখানে আমরা পড়ছি আর কি। এইগুলো ইনফরমেশন গুলো তোমরা এক একটা পাশে পাশে নোট করে নেবে, হয়তো কোশ্চেনে জিজ্ঞেস করতেই পারে যে উপনিষদের এই যে ঋগ্বেদের সঙ্গে এই কোন দুটো অপশন দিয়ে দেবে, সেখানে তোমাকে এই দুটো বইকে সিলেক্ট করতে হবে। তো এই ব্যাপারগুলো একটুখানি তোমরা নিজেরা নোট করে নিও। নেক্সট দেখো হচ্ছে তাত্রেয়া, তাত্রেয়া বা সপ্ত, তাত্রেয়া বা সাতা, এটার টার্মসটা কি তৈত্তরীয় হবে স্যার, একজন বলো তো এটা কি? হ্যাঁ, ওটা তার নেক্সট তৈত্তরীয়। টার্মসটা উত্তরীয় তাত্রেয় শতপথ, শতপথ। শতপথ ব্রাহ্মণ। ব্রাহ্মণ না, আচ্ছা তো শতপথ ব্রাহ্মণ রিলেটেড টু বাজুর্বেদা, বাজুর্বেদের সঙ্গে এটা রিলেশন আছে। যজুর্বেদ, সরি, যজুর্বেদ ওটা। যজুর্বেদের সঙ্গে এটা রিলেশন আছে। নেক্সট দেখো হচ্ছে গোপনাথ, গোপানাথ বা যাই হোক হবে, না গোপপথ, গোপপথ। গোপথ। গোপাল, হুইচ ইজ রিলেটেড টু অথর্ববেদ। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এই বুকস গুলোর সঙ্গে এগুলো রিলেশন আছে, তোমাদেরকে জাস্ট লার্নিং এর জন্য দিয়েছি, প্রত্যেকেই তো তোমরা জানোই, দেখতে পাচ্ছি। তো যাই হোক, এইগুলো হচ্ছে এই বেদের সঙ্গে কানেকশন ছিল, পুরোনো বেদের সঙ্গে। আর দেখো, এই পিরিয়ডের কিছু কিছু টার্মস দেওয়া আছে, যেগুলো হচ্ছে সার্বন, সার্বন মানে হচ্ছে লার্নিং, মনন মানে হচ্ছে মেডিটেশন, আর নিধি দর্শন, শ্রবণ মনন নিদিধ্যাসন। নিধিধ্যাসন, এই শ্রবণ তিনটে শোনা, টার্মস তোমাদের মনন মনে মনে করা, আর মানে মেডিটেশন। নিদিধ্যাসন। ঠিক আছে, ওকে। তো এই হলো ব্যাপার, তো এই হলো পোস্ট বেদিক পিরিয়ডের এডুকেশনটা আমরা এতক্ষণ পড়লাম। এরপর দেখো ব্রাহ্মিক এডুকেশন। তো Vedas are divided into two parts, namely Samhita and the collection of mantras, and Brahmans, which is in which these mantras have been explained. তো দেখো, এই যে ব্রাহ্মণ যুগে যে বইগুলো আমরা এখনো দেখি, তো সেইখানে এক্সপ্লেনেশন দেয়া আছে, সংহিতা থেকে কালেকশন অফ মন্ত্রাস দেয়া আছে এই যে স্যার, ব্রাহ্মণ যুগে। স্ক্রিনটা তো স্ক্রল করুন, বলো, স্ক্রিনটা স্ক্রল করুন। স্ক্রিন শেয়ার যে করছে তাকে বলো স্ক্রিনটা করতে। স্যার, স্ক্রিন শেয়ার যিনি করছেন তিনি এই স্ক্রিনটাকে একটু স্ক্রল করে দিন, স্টুডেন্টের প্রবলেম হচ্ছে। স্যার আছেন? স্যার নেই মনে হয় তো। এক সেকেন্ড ওয়েট করো স্যার, তোমাদের স্ক্রিন লাগিয়ে দিয়ে চলে গেছেন কোথাও, একটু ওয়েট করো, দাঁড়াও, আমি দেখি স্যারকে কোনোভাবে যোগাযোগ করা যায় কি। তোমাদের কাছে পিডিএফ পৌঁছায়নি? হ্যাঁ কেউ স্যার, একজন বলো, পিডিএফ তোমাদের কাছে পিডিএফ পৌঁছেছে? পিডিএফ আছে তো। ঠিক আছে, চলো পিডিএফ নিয়ে পড়াশোনা, ঠিক আছে, চলো পিডিএফ দেখো, ঠিক আছে। তো প্রত্যেকের কাছে পিডিএফ রেডি হয়ে গেলে আমি পড়াচ্ছি আগেরটা, নেক্সট যেটা বাকিটা আছে। স্যার অন্য কলে ব্যস্ত আছে, কলে পাওয়া যাচ্ছে না স্যারকে। যাই হোক, দেখো এখানে হচ্ছে যে আহ, যে ব্রাহ্মিক এডুকেশন ছিল,
তো সেইখানটা আমরা পড়াচ্ছিলাম তখন। তো এখানে দেখো যে দুটো পার্টে ভাগ করা আছে, এটা যে বেদাস আর ডিভাইডেড ইনটু টু পার্টস, নেমলি হচ্ছে samhita কালেকশন অফ mantra and brahmans in which these mantras have been explained। তো এই যে ব্রাহ্মিক এডুকেশন আছে, এই এডুকেশনের মাধ্যমে এই মন্ত্র সম্পর্কে এক্সপ্লানেশন দেওয়া আছে। In Vedic education, emphasis had been laid on religion aspect of education। কিছুই দেখার নেই, কিছুই বলার কেউ নেই, কিছু বলছো? তো বেরিয়ে গেল। প্রিয়াঙ্কা কিছু বলছিলে? হয় দেখো, আমার তো স্যার স্ক্রিন ওটাই হচ্ছে অনলাইন সিস্টেমের প্রবলেম, কেউ পার্শ্ববর্তী কথা বলছে সেটা অন করে মাইককে। যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে ব্রাহ্মণ এডুকেশন ইন হুইচ মন্ত্রাস হ্যাভ বিন এক্সপ্লেন, তো এই এক্সপ্লেন গুলো করা হয়েছে এই এডুকেশনের মাধ্যমে। ইন ভেদিক এডুকেশন emphasis has been laid on the religious aspect of education, but the Brahmic education include the worldly aspect as well। তো দেখো বেদিক এডুকেশনে তো আমরা জানি যে প্রোজ এন্ড ভার্স এগুলো পড়া হয়েছে, কিন্তু ব্রাহ্মিক এডুকেশনে যেটা আছে সেটা হচ্ছে তার এক্সপ্লেন control, formation of character, individual development, knowledge of social and civil life, and preservation of national culture with the physical development। এটা অনেক কিছু বলে দিয়েছে একটা লাইনের মধ্যে দিয়ে। দেখো যেটা বলছে এই এর এমটা ছিল সেটা হচ্ছে নিজেকে আত্মতুষ্টি করা বা নিজেকে সেলফ কন্ট্রোল করা, অর্থাৎ নিজেকে কন্ট্রোলে রাখা, বা ফরমেশন অফ ক্যারেক্টার, ক্যারেক্টার বিল্ডিং করা, চরিত্রের গঠন করা, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ তোমার ছাড়া পার্শ্ববর্তী অন্যান্য জনদের যারা আছে তাদেরকে শিক্ষার মাধ্যমে ডেভেলপমেন্ট করা, সোশ্যাল লাইফ বা সিভিল লাইফ বা প্রিজার্ভেশন নেচার, অর্থাৎ ন্যাচারাল যে কালচার আছে আমাদের, সোশ্যাল লাইফ বলো, সিভিল লাইফ বলো, বা এই কালচারাল লাইফ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সমস্ত জিনিসকে এই ব্রাহ্মণ এডুকেশন পরবর্তীকালে কি করছে, স্ট্রাকচারাল ফর্ম দিয়ে দিচ্ছে, যার ফলে আমাদের ফরমেশন অফ ক্যারেক্টার তৈরি হয়ে যাচ্ছে, ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে নিজেদের মধ্যে প্লাস সোশ্যাল লাইফের মধ্যে। এরপরে যে ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে খুব সিস্টেমের চলে আসছে, যেগুলো আলাদা আলাদা ভাবে বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন, যেটা বলতে পারো প্রায় মডার্ন যুগের মধ্যে পড়ে যাচ্ছে। কেননা এই সময় আমাদের বিভিন্ন দেশের সঙ্গে ইন্টারাকশন তৈরি হচ্ছে। ইন্টারাকশন মিন্স বলতে পারো আমাদের অনেকেই জানি, ইতিহাসে আমরা পড়েছি যে বৌদ্ধ ভিক্ষুক অন্যান্য সিল্ক রুটের মাধ্যমে আমাদের দেশে এসে আমাদের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে যেত, আর এই সময় ইউনিভার্সিটি ডেভেলপ হচ্ছে। এটা খুবই মজার বিষয়। এতক্ষণ যেখানে আমরা পড়ছিলাম সেটা বলতে পারো আমরা কুয়োর ব্যাঙের মতো ছিলাম, অর্থাৎ আমাদের দেশের মধ্যে যা কিছু ছিল সেটাই চলছিল। বেদ বলো, উপনিষদ বলো, বা অন্যান্য জিনিস যতক্ষণ ব্রাহ্মণ এডুকেশন পর্যন্ত যা করে ছিল, এটা হচ্ছে আমাদের নিজেদের গণ্ডির মধ্যে ছিল। এরপরে আমরা কি করছি, আস্তে আস্তে কালচারাল ভ্যালু আর অন্যান্য দেশের কালচারের সঙ্গে আমরা কানেক্ট হচ্ছি। এই যে আগে আগে আমরা পড়বো সেটা আমরা বুঝতে পারবো যে এক একটা দেশের সঙ্গে আমরা কিভাবে কানেক্টেড হয়ে বর্তমান যে এডুকেশনটা সেটার জায়গাতে পৌঁছেছে। তো এই পরবর্তী যে ভাবগুলো আছে এটা হচ্ছে ইন্টারাকশনের সময়, অর্থাৎ এই সময় একটা দেশের সঙ্গে আর একটা দেশের মিলন হচ্ছে বলতে পারো। সেখানে চায়নার যে বৌদ্ধ ভিক্ষুক, চায়নাতে এবার যে বৌদ্ধ ধর্ম পৌঁছেছে, বা বলতে পারো শ্রীলঙ্কাতে, যেখানে যেখানে আজকে বৌদ্ধ ধর্ম পৌঁছেছে আমাদের দেশ থেকে, তো সমস্ত জিনিসটাই হচ্ছে ইন্টারাকশনের মাধ্যমে। আর সেই ইন্টারাকশনের পিরিয়ডটা হচ্ছে এইটা। এতক্ষণ পর্যন্ত আমরা আর্য যুগের সম্প্রদায়ের সম্পূর্ণ জিনিসগুলো পড়লাম, এবং আর্যের যে রিচুয়ালস বা কালচার যে জিনিসগুলো ছিল সেখান থেকে সম্পূর্ণভাবে ঘুরে গিয়ে, বা সেখানে সেই রিচুয়ালস গুলোকে আলাদাভাবে তোমার চেঞ্জেস এনে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল। এটা আমরা প্রত্যেকেই জানি সেই সমস্ত চেঞ্জেস এর মাধ্যমে। তো বৌদ্ধিক সিস্টেমটা, এডুকেশনটা কি আছে লেখে দেখে নি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম অফ এডুকেশন ইন দ্য মেডিয়েভাল ইন্ডিয়া। তো এখানে আমি বললাম যে এই সময় এই যুগটাতে একটা আলাদা যুগ, মেডিয়েভাল ইন্ডিয়া যুগ, এতবার এনসিয়েন্ট পড়ছিলাম। ওয়ার দ্য বুদ্ধিস্ট সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড দ্য মুসলিম সিস্টেম আন্ডার দ্য মুসলিম রুলার্স। তো দেখো এইটা একটা খুব কন্ট্রাডিক্টরি সিস্টেম। দেখো তখন কিন্তু আমাদের দেশে মুসলিম রুলার ছিল। এটা বলতেই পারো যে একটা ধর্মের বা একটা রিচুয়ালস এর বা একটা প্রথার সৃষ্টি হচ্ছে, তার আবার অন্য ধর্মের তখন সেই সম্প্রদায়ের আবার সেইখানে শাসক
তো এটা খুবই সুন্দর জিনিস, যেখানে একটা অন্য শাসক সেখানে বুদ্ধিস্ট রিচুয়ালস এর তৈরি হচ্ছে মিডিয়েভাল এজে। তো মুসলিম রুলারদের আন্ডারে ছিল। তো গৌতমা দ্য বুদ্ধাস রিভোল্ট এগেইনস্ট দ্য প্রিভেলড ব্রাহ্মিকাল রিলিজিয়ান, অর্থাৎ দেখো সেই সময় যে ব্রাহ্মীণ ধর্ম বা ব্রাহ্মণদের যে রিচুয়ালস গুলো ছিল, আমি তো প্রথমেই বললাম যে ব্রাহ্মণ রিচুয়ালস কে টার্গেট করে বুদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল। তো ব্রাহ্মীণ রিচুয়ালস এর এগেনস্টে গিয়ে বা তাকে প্রিভেন্ট করতে গিয়ে এই বুদ্ধ ধর্মের সৃষ্টি হলো। তো দ্য নেচার অফ দ্য বুদ্ধিস্ট এডুকেশন ওয়াজ রিলিজিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ সেকুলার। তো এই যে বুদ্ধিস্ট এডুকেশনে এটার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে তোমার বুদ্ধিস্ট এডুকেশন ছিল রিলিজিয়াস বা তার মধ্যে সেকুলারিজম ছিল। সেই জিনিসগুলো এই বুদ্ধিস্ট এডুকেশনের মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। হি ওয়াজ এগেনস্ট দ্য রিগিড ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু বর্নাস। তো দেখো এখানে যে বর্ণ বিভেদ প্রথাটা ছিল তার এগেনস্টে ছিল, এই ক্লাসিফিকেশনের বিরুদ্ধাচরণ করেছিল বুদ্ধ ধর্ম। অর্থাৎ আমাদের যে আহ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয় আর ব্রাহ্মণ, এই চারটে যে বর্ণ প্রথা, এই বর্ণ প্রথার বিরুদ্ধাচরণ করে এই সমাজের শুদ্ধিকরণ করার জন্য বৌদ্ধ ধর্মের সৃষ্টি হয়েছিল। হি এস্টাবলিশ ইকুয়ালিটি অ্যামং পিপল। এটা তো সব থেকে বড় জিনিস, যে এখনকার যে আমরা মডার্ন এডুকেশন সিস্টেমে ইকুয়ালিটিটা দেখছি, তো তার বীজ এই সময় চলে এসেছে, এস্টাবলিশড হয়ে গেছে সেই সময়। অর্থাৎ বুদ্ধের হাত ধরেই মডার্ন এডুকেশনের ইকুয়ালিটির যে কনসেপ্টটা এখনকার দিনে আমরা হায়ার এডুকেশনে পড়ি, সেইটা ডেভেলপ হয়েছিল। বুদ্ধ অলসো কনসিডার ধর্মা অ্যাজ দ্য হাইয়েস্ট এম অফ লাইফ। তো ধর্মকে বুদ্ধ তার লাইফের বা তার জীবনের প্রধান লক্ষ্য বলে মনে করত। হোয়াট ওয়াজ দ্য প্রিস্ট ওয়াজ নোন অ্যাজ ধর্মা। তো যেটা আমরা পড়ে বুঝলাম যে যে এটা পৌঁছেছে তাকে ধর্ম নামে। তো বুদ্ধিস্ট এডুকেশন লাইক ভেদিক এডুকেশন অ্যান্ড ওয়াজ অলসো মেনলি রিলিজিয়াস। তো বুদ্ধিস্ট এডুকেশনের সঙ্গে ভেদিক এডুকেশনের একটাই মিল ছিল, এটা ধর্ম রিলেটেড শিক্ষা ছিল। বর্তমানে তো আমরা ধর্ম রিলেটেড শিক্ষা খুবই কম সাবজেক্টের মধ্যে পড়ি। তার মধ্যে কিছু কিছু সাবজেক্ট তোমরা পড়ো, সংস্কৃত পড়ো, ফিলোসফিক্যাল টার্মস গুলো, ফিলোসফি যারা স্টুডেন্ট আছে তারা পড়ো। বাকি অন্যান্য সাবজেক্টের মধ্যে ধর্মগত জ্ঞান বা ধর্মের সম্পর্কে চর্চা খুবই কম আছে। তো বুদ্ধিস্ট এডুকেশন আর ভেদিক এডুকেশনের মধ্যে একটা সিমিলারিটিস আছে, এই জায়গাটা তোমরা প্রত্যেকে লক্ষ্য করো। এবং তোমরা প্রত্যেকেই জানো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে রিলিজিয়াস কে প্রথম শিক্ষা, অর্থাৎ ধর্ম নিয়ে শিক্ষা, এটা একটা সিমিলারিটিস এই দুটো এডুকেশন সিস্টেমের মধ্যে, সেটাকে তোমাদেরকে লক্ষ্য করিয়ে দিলাম। নেক্সট দেখো এম দ্য এম ওয়াজ টু গেইন নির্বাণা। এ দেখো নির্বাণা এই টার্মসটা আগেও ছিল, নির্বাণ লাভ করা, এই জায়গাটা ভেদিক এডুকেশনেও ছিল। তো সেই নির্বাণ লাভ করার কনসেপ্টটা হয়তো সেখানে আলাদা রকম ছিল, কিন্তু এখানে আবার কনসেপ্টটা অন্যরকম। তো ভেদিক এডুকেশনের সঙ্গে বুদ্ধিক এডুকেশনের কিছু কিছু সিমিলারিটিস আছে, কিছু কিছু ডিফারেন্সিয়েটও আছে। তো সেগুলো এখানে আলোচনার ব্যাপার। তো দেখো দ্য কারিকুলাম অফ বুদ্ধিস্ট এডুকেশন ইনক্লুড হোয়াট আর দ্য ট্রাম্প বিনায়া সুত্তা অর সুতান্না। এই টার্মসটা কেউ একজন বলে দাও তো, আমি বুঝতে পারছি না, এই টার্মস গুলো আমার টাফ লাগে। সুতান্নাটা কি, এটা ব্যাপারটা কেউ যদি জানো স্যার এটাকে ওটা বলো। অ্যান্ড ওবিদ, বলো বলো শুনছি। স্যার ওটা সুতানা তো পড়িনি, ওটা ইয়ে সুত্তই পড়েছি শুধু, আর অভিধর্ম পিটক, বিনয় পিটক, সুত্ত পিটক আর আচ্ছা, অভিধর্ম পিটক, মানে মানে হ্যাঁ হ্যাঁ ত্রিপিটকের হ্যাঁ যে ঠিক তিনটা তো ভাগ বলেছো, সেটা পড়েছি। যে ত্রিপিটক যে ধর্মগ্রন্থ ছিল এটা তার মধ্যে ইনক্লুডেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো এখানে অর লেখা আছে, সুত্তার সঙ্গে অর লেখা আছে, অর্থাৎ সুত্তার ফুল ফর্ম হচ্ছে এই সুতানাটা মনে হয়। আর অভিধর্মা এটা এই টার্মসটার মধ্যে পড়ে, অভিধর্মা। তো দেখো তিনটে জিনিস তোমাদেরকে বলে দেওয়া হলো, যেটা বিনয়, সুত্ত আর অভিধর্ম পিটক। তো এই জিনিসগুলো তোমরা প্রত্যেকেই জানো। তো এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, টুগেদার ইজ সুত্তাস অ্যান্ড সুতাস বলা হয় তাকে। তো হুইচ ইজ দ্য টটলি ওরালি, যেটা মুখে মুখে পড়ানো হতো। তো এটাও একটা সিমিলারিটিস দেখো ভেদিক এডুকেশনের সঙ্গে। তো এডুকেশন সিস্টেমের এক একটা সিমিলারিটিস আছে বুদ্ধার সঙ্গে। বুদ্ধা যেহেতু ইন্টারাকশনের সময় অ্যাকচুয়ালি এই ধর্মে বা রিলিজিয়াস এডুকেশনটা জন্ম হয়েছে, সে সময় আবার রুলার ছিল মুসলিম।
তো এই কনসেপ্ট গুলো বোঝার দরকার যে কিছু কিছু সিমিলারিটি সেই সময় এডুকেশন সিস্টেমের মধ্যে পাওয়া গেছে বুদ্ধার সঙ্গে বেদিক। আমার এই এডুকেশন চ্যাপ্টারটার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এডুকেশন দেখানো, নাকি ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া। এগুলো তোমাদের ভালো আছে তো এডুকেশন সিমিলারিটিস যে জায়গাগুলো তোমাদেরকে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। নেক্সট দেখো এডুকেশন সেন্টার অ্যান্ড ইউনিভার্সিটিস, এই জিনিসগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা তো সবারই জানা দরকার। এখান থেকে বড় ধরনের কোশ্চেন আসতে পারে, যতটা না ওই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। তো দেখো প্রথম আছে যে তক্ষশিলা, কাশী, নালন্দা, তারপর আছে বিক্রমশিলা and ভালাবাই, বল্লভী বলে জায়গাটা যেটা আছে, বল্লভী, ওই জায়গাগুলো তিনটে জায়গা, পাঁচটা জায়গার নাম আছে। তো তক্ষশিলা তোমরা জানো প্রত্যেকেই যে ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। তো এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না, ইউনিভার্সিটির কনসেপ্টও ছিল না সেই সময়। তো এডুকেশন সেন্টার অ্যান্ড ইউনিভার্সিটিস এই তক্ষশিলা দিয়ে শুরু হয়েছে। তো তক্ষশিলার কিছু ডেসক্রিপশন আমি এখানে দিয়েছি। নেক্সট দেখো ইট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এডুকেশন সেন্টার অফ এনসিয়েন্ট ইন্ডিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ এডুকেশন সেন্টার এটা, হুইচ ইজ ওয়াইড স্প্রেড রেপুটেশন ইন ইন্ডিয়া অ্যান্ড ইন ফরেন কান্ট্রিজ। তো এটা আমি তোমাদের বললাম যে ইন্টারাকশন শুরু হচ্ছে ধীরে ধীরে বিদেশের সঙ্গে আমাদের দেশে, সংস্কৃতির মেলবন্ধন তৈরি হচ্ছে। তো তক্ষশিলা হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি ছিল, শুধুমাত্র ইন্ডিয়ার গর্ব ছিল না, ফরেনেরও গর্ব ছিল। তো প্রত্যেকে ফরেন থেকেও অনেকে এখানে শিক্ষা নিতে আসতো। নেক্সট দেখো তক্ষশিলা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য গান্ধার কিংডম, এই কিংডমটার নাম প্রত্যেকেই জানো। তো তক্ষশিলা গান্ধার কিংডমের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী ছিল, সেখানে এই তক্ষশিলা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। অ্যাকর্ডিং টু বাল্মীকি রামায়ণা, প্রিন্স ভারত had founded this city and appointed his son Taksak as the ruler of the territory. আচ্ছা, তো বাল্মীকির কথা অনুযায়ী বা রামায়ণের যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে প্রিন্স ভারত যিনি আছেন তিনি কি করছেন, এই সিটিটার প্রধান বা এই ভিত্তিপ্রস্তর করেছিলেন এবং তার ছেলে তক্ষকে এই যে টেরিটরিটা আছে, এই যে সিটিটা আছে তার রক্ষা রাখার জন্য রেখেছিলেন। তো সেখান থেকে তক্ষশিলা নামটা হয়েছে ইউনিভার্সিটিটার। তো তাকসাক জায়গাটা সেখান থেকেই এসছে। দ্য সিটি ওয়াজ নেম আফটার হিম, এটা তো আমি বললাম যে তক্ষর নাম থেকে এই জায়গাটার নাম তক্ষশিলা হয়েছে। ডিউ টু জিওগ্রাফিক্যাল সিচুয়েশন অ্যান্ড প্রসপারিটি তক্ষশিলা হ্যাড টু সাফার ডিজাস্টার্স অফ ফরেন ইনভেনশন। বাহ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এটা জানো যে তক্ষশিলা বর্তমানে কিন্তু আমাদের দেশে নেই, বর্তমানে এটা পাকিস্তানে আছে। পাকিস্তানের যে জায়গাগুলো সেখান থেকেই আমাদের ইনভেনশন গুলো বিদেশ থেকে আসতো। প্রথম কথা বলে দিই, ভারতের তিনটে দিক মধ্যে তিনটে দিক হচ্ছে সমুদ্র দ্বারা ঘেরা ছিল, আর উপরের দিকটা অর্থাৎ নর্দার্ন পার্টটা হিমালয়ান দ্বারা ঘেরা ছিল, অর্থাৎ তিন দিকে জল ছিল, অর্থাৎ ওয়েস্টার্ন পার্ট, ইস্টার্ন পার্ট অ্যান্ড দ্য সাউদার্ন মোস্ট পার্ট। তো সব দিকটাই আমাদের জলে ঘেরা ছিল। আর তখনকার দিনে এই যে নৌকা করে আসা সেই কনসেপ্টটা আসেনি, সেটা এসছে যখন রেভলিউশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে ফ্রেঞ্চ, ডাচ বা ব্রিটিশ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে বিভিন্ন দেশকে জয়লাভ করছে বা খুঁজে পাচ্ছে। তো সেই সময়কার কনসেপ্ট। তো ইনভেনশনের যে ব্যাপারটা বা সেই সমস্ত যে অ্যাটাকিং যে সিস্টেম গুলো বা বিদেশ থেকে আক্রমণ, সেটা সম্পূর্ণটাই হয়েছে হচ্ছে তোমার ল্যান্ড এরিয়ার মাধ্যমে। আর ল্যান্ড এরিয়ার যে জিওগ্রাফিক্যাল যে সিচুয়েশন, সেই জায়গাটা যেহেতু পাকিস্তানের যে জায়গাটা সেটা শুধুমাত্র ভারতের প্রবেশদ্বার ছিল, ভারতের প্রবেশদ্বার আর অন্য কোথাও ছিল না। উত্তর দিকেও হিমালয় টপকে কেউ আসতে পারতো না, সেই জন্য চায়নার ইনভেনশন আমরা খুবই কম পেয়েছি। চায়নার থেকে শুধুমাত্র এডুকেশনাল শেয়ারিং হয়েছে। পরে 1962-তে আমাদের সঙ্গে চায়নার একবারই যুদ্ধ হয়েছে। এর আগে চায়নার কোনো রাজার সঙ্গে আমাদের দেশের রাজার যুদ্ধ হয়েছে বলে হিস্ট্রিতে কোনো ঘটনা নেই। কিন্তু আমরা ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত জায়গা আছে যেখানে ল্যান্ড এরিয়া আছে, ওখান থেকে বহু ইনভেনশন পেয়েছি। ইনভেনশন মিন আক্রমণ, আমাদের দেশেতে বহু আক্রমণ হয়েছে সেই জায়গা দিয়ে। তো তক্ষশিলার যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটা সেই জায়গাটার, সেখানে সেই জায়গায় কি হয়েছে, এই যে ইনভেনশন গুলো সেখানে বারবার এই ইউনিভার্সিটিকে অ্যাটাক করেছে এবং তক্ষশিলা নষ্টও করে দিয়েছে অনেক কিছু। তার পুরাণ বা লাইব্রেরি ছিল, এটা আমি পড়েছি অনেক জায়গায় যে তক্ষশিলার অনেক লাইব্রেরির ইনফরমেশন বা সেই সমস্ত পুঁথি পুঁথি জ্বালিয়েও দেওয়া হয়েছে, বিশেষ করে মুসলিম ইনভেনশন দ্বারা। তো যাই হোক, এটা সেই সময়কার ইতিহাসের অংশ এবং এটা খুবই খারাপ লাগে যে আমাদের ইউনিভার্সিটি একটা পুরনো ছিল, তো সেখানে এরকম ভাবে ইনভেনশন করে তাকে নষ্ট করে দেওয়া হয়েছে। তো নেক্সট দেখো, দ্য তক্ষশিলা হ্যাজ বিন সাফার টু ডিজাস্টার তো হতোই, আর ফরেন ইনভেনশন আসতোই। তক্ষশিলা ওয়াজ অলসো নট অ্যান অর্গানাইজ ইউনিভার্সিটি, এটা একটা অর্গানাইজ ইউনিভার্সিটি ছিল না।
তো it may be called the educational center of different special subject or special and higher studies were carried on। আচ্ছা, এটা একটা বলার বিষয় যে এতদিন পর্যন্ত যে সমস্ত সাবজেক্ট আমরা পড়তাম সেখানে তোমাদেরকে বললাম যে এক একটা জায়গায় এক একটা পাঠ হতো। যেমন ব্রাহ্মণদের জন্য যেখানে পুরোহিতদের শিক্ষা হতো বা ব্রাহ্মণ ছেলেদের যেখানে এডুকেশন হতো সেখানে শুধু ব্রাহ্মণ ছেলেরাই গিয়ে পড়তো। যেখানে ক্ষত্র বা ক্ষত্রিয়দের যাদের শিক্ষা হতো তাদেরকে সেখানে অস্ত্রবিদ্যা শেখানোর জন্য শুধুমাত্র অস্ত্রবিদ্যাই শেখানো হতো। তো এইখানে এই ইউনিভার্সিটিতে কি হচ্ছে, একটা স্পেশালাইজেশন আসছে, সাবজেক্টের স্পেশালাইজেশন। সেখানে কোনো পার্টিকুলার রিলিজিয়াস স্পেশালাইজেশন আসছে না বা বর্ণের স্পেশালাইজেশন আসছে না। এখানে কনসেপ্টটা নেওয়ার ব্যাপার যে বর্ণ থেকে স্পেশালাইজেশন সরে গিয়ে এখানে শিক্ষার উপর নজর দেওয়া আছে, যেটা হচ্ছে এখনকার দিনে মডার্ন ডেজ অফ এডুকেশন সিস্টেমে রয়েছে, যেখানে বর্ণ বিভেদ চলে গেছে, সেখানে সাবজেক্ট বিভেদ চলে এসেছে। অর্থাৎ এক একটা সাবজেক্টকে ভাগ করে আমরা পড়ি। তো এইটা দেখো তখনকার ইউনিভার্সিটিতে সেই সময়কার কনসেপ্ট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল এই ক্লাসে। আদারওয়াইজ আমি এতক্ষণ যে মিস্টেক করছিলাম সেটা থেকেও কিছু মনে রেখো না, কেননা এটা হতেই পারে, একজন মানুষ সবকিছু জানতে পারে না। তো ওই সমস্ত টার্মস গুলো আমার জানার মধ্যে ছিল না, তাই জন্য আমি কিছু কিছু পড়তে গিয়ে মিস্টেক করেছি। তো যাই হোক, সেটা অন্যান্য প্রবলেম। যাই হোক, এখানে দেখো যে এডুকেশন সেন্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে সাবজেক্ট বিভাজন আছে, তো সাবজেক্টের ভাগ আছে। Only the higher studies were conducted in Takshashila, and so the student are more than 16 years of age were admitted in the university। আচ্ছা দেখো, 16 বছরের উপরে যদি কেউ থাকে সে তখন এই ইউনিভার্সিটিতে ভর্তি হতো। তো এই হলো তক্ষশিলার গল্প, ওল্ডেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। এটা তখন পড়ালাম। নেক্সট দেখো কাশী। কাশী নিয়ে আমরা একটু ডিসকাশন করি। আচ্ছা, এই অবধি যদি কারো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে একটু শুনে নিই, তারপরে আমি বাকি যে চ্যাপ্টারটা থাকবো বা বাকি যেটা আছে সেটা পড়াবো। কিছু কারো বলার আছে যদি বলতে পারো, বা কেউ কিছু বুঝতে পারেনি কোনো জায়গাটা সে জিজ্ঞেস করতে পারো। কারো কিছু বলার আছে এখানে এই এতদূর অব্দি যা পড়া হলো সেখানে অব্দি? আমার মনে হয় কারো কিছু নেই। নেক্সট আগে এগিয়ে যাই। নেক্সট দেখো কাশী নিয়ে পড়ছি। কাশী হচ্ছে দেখো দ্য মডার্ন নেম অফ দ্য সিটি বারাণসী। এইখানে তোমার কাশীর জায়গাটা তৈরি হয়েছে বর্তমানে, যেটা বেনারস, যেখানে আমাদের মোদী সরকার জিতে এসেছেন। বেনারসের নাম প্রত্যেকেই জানে। ফর্মালি ইজ কল্ড দ্য বেনারস, বললাম এটা, যেটা কাশ, বেনারস and Varanasi are the name of the same city situated at the bank of the Ganga। গঙ্গার যে ব্যাংক, গঙ্গা রিভারের যে নদী, সেই নদীর পাশে এই কাশী শহরটা তৈরি হয়েছে। ইন দ্য বেদিক পিরিয়ড আরিয়ান কালচার ওয়াজ লিমিটেড আপ টু দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া। আচ্ছা দেখো, এই যে কাশী বা বেনারসের যে জায়গাটা তোমরা যদি বর্তমান ম্যাপে দেখো, ওয়েস্টার্ন পার্ট অফ দা, অর্থাৎ গঙ্গার ধারে পর্যন্ত বেদিক কালচার বা আরিয়ান কালচার পৌঁছাতে পারেনি। তো এটা পরবর্তীকালে এসছে, কাশীর নামটা সেই সময় এসছে। অর্থাৎ বেদেতে এই কাশী সম্পর্কে আলোচনাটা পাওয়া যায় না। তো দ্য ওল্ড বেদিক লিটারেচার দেয়ার ইজ নো মেনশন অফ কাশী, সেই কথাটাই লেখা আছে। ইট ইজ শোস দ্যাট আপ টু দ্যাট পিরিয়ড ইট হ্যাড নট গেইন ইটস প্রমিনেন্স অ্যাজ দ্য সিটি অ্যাজ তীর্থা, সিটি অফ লার্নিং। তো দেখো বেদিক পিরিয়ডে এই যে কাশী শহরটা বা কাশী যে বেনারসের শহরটা, এটা তখন অতটা প্রমিনেন্ট হয়নি, অর্থাৎ অতটা সেরকম ভাবে ডেভেলপ হয়নি বা তীর্থ আকারে সেখানে পৌঁছায়নি। পরবর্তী বেদের সময় থেকে এটা এসে লেটার বেদিক পিরিয়ড, অর্থাৎ বেদের পরবর্তী সময় বা উপনিষদের পিরিয়ডে ইটস বিগ্যান টু গেইন দ্য প্রমিনেন্স অ্যাজ এ সেন্টার অফ আরিয়ান কালচার। অর্থাৎ যখন আর্য সম্প্রদায় বা আর্য কালচারের যে লেটার বেদিক পিরিয়ডে যখন আস্তে আস্তে ধীরে ধীরে তারা ডেভেলপ হচ্ছে, সেই সময় এটা আসছে। দ্য কিং অফ কাশী নেম অজাতশত্রু ওয়াজ রিনাউন্সড হিজ লার্নিং অফ উপনিষদ। অর্থাৎ উপনিষদ পড়তে অজাতশত্রু এই জায়গায় আসতো। And there is a reason of many kings sent to the princess and Kashi for the higher education and learning। তো পরবর্তীকালে অন্যান্য রাজারাও এখানে পড়তে আসতো। তো নালন্দা দেখো, এটা আমাদের বিহার স্টেটের মধ্যে পড়ে। বিহারের গর্ব নালন্দা, এখনো সেখানে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। ডিস্টেন্স ফ্রম দ্য 7 মাইল ফ্রম দ্য নর্দার্ন রাজগীর। রাজগীর এটা একটা জায়গা আছে, অনেকে হয়তো ঘুরতে যায় সেখানে, খুব ঠান্ডার জায়গা, খুবই ভালো জায়গা। তো রাজগৃহ থেকে 7 কিলো 7 মাইলস মিনস 1.6 ইন্টু 7 করবে যতটুকু ডিস্টেন্স হয়। তো সেই ডিস্টেন্সটা এটা কভার করে, অর্থাৎ প্রায় 11 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে। অ্যাকচুয়ালি কিলোমিটার হিসেবে, মাইলস হিসেবে 7 মাইলস।
তো এটা দেখো এই সময় রাজগীরের জায়গা সাউথ ইস্ট পাটনা যেটা আছে ডিস্টেন্স সেখান থেকে 43 কিলোমিটার, 43 মাইলস। এগেন 43 × 1.6 করবে তাহলে ডিস্টেন্সটা কিলোমিটারে পেয়ে যাবে। ইট ইজ সিচুয়েটেড at নালন্দা and where the ruins still displaying its ancient glory। তো এটা একটা পুরোনো দিনের একটা সম্মান বা গ্লোরি ছিল। Its beginning as a small village which is later flourished by the central Buddhist religion and learning। তো এটা একটা ধীরে ধীরে বুদ্ধিস্ট রিলিজন বা কালচার লার্নিং এর সৃষ্টি হয়েছে। তো নালন্দাও একটা আমাদের পুরোনো দিনের গর্ব, একটা ইউনিভার্সিটি আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার স্টেটের মধ্যে আছে। এরপর দেখো বল্লভী দ্য সেন্টার অলসো ফ্লারিশড অ্যাবাউট দ্য সেম পিরিয়ড হুইচ ইজ নালন্দা ওয়াজ ইজ গ্লোরি। মানে যখন নালন্দারও জন্ম হয়েছে সেই সমসাময়িক সময়ে এই বল্লভী জায়গাটার জন্ম হয়েছে। বল্লভী ওয়াজ দ্য প্যারালাল সেন্টার অফ দ্য তোমার Hinayana school of Buddhism, as a Nalanda was the center of the Mahayam school। অর্থাৎ দেখো নালন্দা এটা ছিল হচ্ছে মাহায়াম স্কুল, আর হিনায়ান আচ্ছা হিনজান আর মহাযান, সরি এই টার্মসটা আমার জানা আছে তো আমি ওই জন্য মনে করলাম। তো হিনজান আর মহাযান নামে বুদ্ধিস্ট দুটো কনসেপ্ট আছে যেটা আমি যতদূর জানি। তো বল্লভী সেই জায়গাকার সেন্টার, বল্লভী ছিল হচ্ছে হিনজানদের জন্য বুদ্ধিজম স্কুল, আর নালন্দা ছিল হচ্ছে মহাযানদের জন্য বুদ্ধিজম স্কুল, যতদূর এটা আমি বুঝলাম। তো মহাযান আর হীনযান যে দুটো বৌদ্ধ ধর্মের ভাগ, তো সেটা দুটো আলাদা আলাদা স্কুল হয়েছে। নালন্দা তৈরি হয়েছে তোমার হচ্ছে মহাযানদের জন্য, আর বল্লভী যে জায়গাটা আছে সেই জায়গাটা তৈরি হয়েছে হীনযান শিক্ষার জন্য। দুটো ধর্মের ভাগ হয়ে গেছে বুদ্ধ ধর্মের, তো সেইখানে তারা দুটো আলাদা আলাদা ইউনিভার্সিটি তৈরি করে ফেলেছে। The University of Vallabhi was famous not only for the secular subject like laws, accountancy, economics and literature। ও ওয়াও, এখানে দেখো সেখানে তোমার লস, অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স এন্ড লিটারেচার কেও শিক্ষা দেওয়া হতো। ভেরি গুড। তো এই জিনিসটা দেখো এখানে হীনযান বা মহাযান যাই ভাগ থাকুক না কেন, এখানে কিছু কিছু সাবজেক্ট, লেটেস্ট সাবজেক্ট আমরা এখন পড়লাম ল, অ্যাকাউন্টেন্সি এন্ড ইকোনমিক্স, এইখানে লিটারেচার এই সমস্ত জিনিস করা হতো। দ্য গ্রাজুয়েটস of whom got the appointments to the execute post, but also it's the on the intellectual freedom। তো দেখো যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে গ্রাজুয়েট যারা হতো, গট অ্যাপয়েন্ট করা হতো, তাদেরকে নিয়োগ করা হতো, এবং সেই সমস্ত এক্সিকিউটিভ পোস্ট অর্থাৎ ইউনিভার্সিটির এক্সিকিউটিভ পোস্টে। তো তারা এই সমস্ত ইন্টেলেকচুয়াল ফ্রিডম, তারা যে জ্ঞানের স্বাধীনতা বা বাক স্বাধীনতা সেটা পেত এখানে শিক্ষা দেওয়ার জন্য। তো বল্লভীর ব্যাপারে এটা আমরা পড়লাম। তারপরে দেখো বিক্রমশিলা, এটা দ্য বিয়ার of the Vikramshila was established famous emperor of the ধর্মপাল, পাল ডাইনেস্টির মধ্যে পড়ে এটা 8th সেঞ্চুরির মধ্যে। ইন দা নর্দার্ন মাগধ ইজ বিউটিফুল হিল অফ দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার। অর্থাৎ মগধ যে জায়গাটা গঙ্গা রিভারে পারে, তো এই বিক্রমশিলা সেখানে এই জায়গাটা এস্টাবলিশ হয়েছিল। The atlas of the large number of the social scholar from the Tibet who came here for the higher study। তো এই যে বিক্রমশিলা, এটা আমি বললাম চায়না থেকে যারা বিখ্যাত স্কলার তারা এই বিক্রমশিলায় পড়তে আসতো। লার্জ নাম্বার অফ তিব্বতটা তো চায়নার মধ্যে পড়ে, তো তিব্বতের যে অংশটা এখন ভারতবর্ষের মধ্যে আছে, চায়নার মধ্যে কিছুটা পার্ট আছে, তো চায়নার সঙ্গে কানেক্টেড তিব্বত, তো তিব্বতের থেকেও এখানে আমাদের শিক্ষা নিতে আসতো। তো এই হলো এনসিয়েন্ট টাইম পড়লাম। এরপর মিডিল এজ আসছে। মিডিল এজে তো তোমরা প্রত্যেকেই জানো, এটা আমরা ইতিহাসে খুব ভালোভাবে পড়েছি, তো এখানে আর সেখানে কোনো ব্যাপারটা নেই। তো মিডিল এজ এডুকেশন দেখো 8th সেঞ্চুরি টু 15th সেঞ্চুরি সময়টাকে বলা হচ্ছে। এই সময় মেনি কিংডম আর ডাইনাস্টি তৈরি হচ্ছে, তার মধ্যে পাল ডাইনাস্টি আছে, তারপরে তোমার সেনাজ আছে, সেন ডাইনাস্টি আছে, রাষ্ট্রকূট আছে, চোলাস আছে। তো এরা কি করছে, লার্নিং কে প্রমোটিং করছে, আর্ট এন্ড লিটারেচার টোটালি ছড়াচ্ছে, এই জিনিসটা করেছে। তো ইন দিস ডিউরিং রিজিয়ন দ্য পালাস ওয়াজ ফেমাস। নালন্দা ইউনিভার্সিটি, পাল ডাইনাস্টির সময় নালন্দা ইউনিভার্সিটি ছিল বট ব্যাক ইন ফর্মার স্প্লেন্ডার। অর্থাৎ এই সময় পাল ডাইনাস্টির যে নালন্দা ইউনিভার্সিটি সেটা খুব ফর্মায় চলে এসেছিল। বিক্রমশিলা ইউনিভার্সিটিও এই সময় জন্ম হয়েছিল এই একই ডাইনেস্টির সময়। মিডিল এজ অফ দ্য ইন্ডিয়ান হিস্ট্রি ওয়াজ দ্য rather than the dynamic time to numerous trade routes and foreign invasion colored Indian subcontinent customs, culture and tradition. Arab and Central Asian region mingled with those of the Indian inhabitation over the years।
তো এটা যেটা লেখা আছে আমি সে আমাদের বলে দিই, সেটা হচ্ছে যে এই যে মিডিল এজ এই সময়টা, এই সময়টাতে আমাদের ইন্ডিয়া ধীরে ধীরে অন্যান্য দেশের কালচারের সঙ্গে আস্তে আস্তে যুক্ত হচ্ছে ট্রেডের জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের জন্য। এটা তো স্বাভাবিক ব্যাপার যে ধীরে ধীরে আমাদের দেশে ব্যবসা আছে। যখন আমাদের 24% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি এর মধ্যে হিস্সা ছিলাম, অর্থাৎ গোটা বিশ্ব যদি 75 ভাগ ব্যবসা করতো তার মধ্যে 25 ভাগ ব্যবসা আমাদের দেশ থেকেই হতো। শুধুমাত্র স্পাইসেস অর্থাৎ মশলার ব্যবসাতেই আমরা বেশিরভাগ সোনা নিয়ে আসতাম বিদেশ থেকে, হিরে সোনা ইত্যাদি ওই নিয়ে আসতাম। অর্থাৎ আমরা যদি বলি 1 কেজি মশলার বদলে আমরা 1 কেজি সোনা নিয়ে আসতাম, এতটাই আমাদের মশলার মূল্য ছিল সেই সময় আমাদের দেশের ট্রেডে অর্থাৎ ব্যবসাতে। তো 24 ভাগ ট্রেড আমাদের দেশ থেকে হতো, এটা হিস্ট্রিতে বলে। তারপরে ধীরে ধীরে ব্রিটিশরা এসে সেই জায়গাটা থেকে 3%-এ নিয়ে চলে এসেছিল ব্রিটিশ সময়ে, এবং সেই সময় 3 ভাগ ট্রেড আমাদের করতে পারতাম। 3% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপির মধ্যে ছিল এই অংশটা। তো 24 কোথায় ছিল, কোথা থেকে 3-এ নামিয়ে দিয়েছিল আমাদের শোষণ করে করে। তো যাই হোক, এটা হচ্ছে এডুকেশন সিস্টেমের মধ্যে আমাদের কানেকশনটা তৈরি হচ্ছে এই কারণেই, যেহেতু আমরা ফরেনের সাথে ট্রেড করছি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে অন্যান্য ওয়েস্টার্ন এবং আরব এই যে সেন্ট্রাল এশিয়ান পার্ট গুলো আছে সেখানে কানেকশন তৈরি হচ্ছে। সেই কারণে আমাদের মিডিল এজেতে শিক্ষার একটা প্রসার হচ্ছে এবং সংস্কৃতের প্রসার হচ্ছে। এরপর দেখো প্রি ব্রিটিশ এরিয়া, এটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়টা চলে আসছে 15th সেঞ্চুরি টু 18th সেঞ্চুরি, অর্থাৎ 15 শতাব্দী থেকে 18 শতাব্দীর মধ্যে এই সময়টাকে বলা হচ্ছে। সেই সময় জাহাজের মাধ্যমে এক একটা দেশ সফর করতে শুরু করছে। তারা কারা হচ্ছে, সেটা হচ্ছে ব্রিটিশ করছে, ডাচ করছে এবং অন্যান্য পর্তুগিজ, এই তিনজন মেনলি তারা আমাদের দেশেতেও এসেছিল, অন্যান্য দেশেতেও গেছে। এই কথা বলা হয় যে ব্রিটিশ সূর্যের কোনোদিনও সূর্যাস্ত হয়নি, এটা ইতিহাসে অনেকেই পড়েছে। কেন কথাটা বলা হতো এটা অনেকেই জানে না, যে ব্রিটিশ রাজ্যের বা ব্রিটিশ রাজত্বে সূর্যাস্ত কোনোদিনও হয় না। এই কারণেই যে ব্রিটিশরা এক একটা দেশে এমন এমন জায়গাতে তারা ঘাঁটি গেড়েছিল বা কলোনি করেছিল, বিভিন্ন দেশের বা গোটা পৃথিবীর মধ্যে যেখানে যেখানে তারা কলোনি করেছিল সেখানে হয়তো কোথাও রাত হলে কোথাও দিন হচ্ছে। অর্থাৎ যদি আমাদের ভারতবর্ষে রাত হয় তো অন্য দেশে সেখানে দিন হচ্ছে, সেখানেও ব্রিটিশ কলোনি আছে। তো এই কারণে ওরা গর্ব করে বলতো যে ব্রিটিশ রাজত্বের কোনোদিনও সূর্যাস্ত হয় না। তো প্রি ব্রিটিশ এরাতে আমাদের ডাচ, পর্তুগিজ, অন্যান্য ফ্রেঞ্চ এরা সবাই আসছে। এদের ভাষা আমাদের দেশে কিছুটা আসছে, তাদের কালচার কিছুটা আমাদের আসছে। এগুলো এডুকেশনের মধ্যে পড়ে। কালচার নিয়েও আমাদের এডুকেশন। তো সাউথ ইস্ট এশিয়ান থেকে আমরা ওয়েস্টার্নের দিকে ধীরে ধীরে যাচ্ছি, অর্থাৎ এশিয়া ছেড়ে এবার আমরা ইউরোপের দিকে এগোচ্ছি। তো এই হলো প্রি ব্রিটিশ এরা এবং 15th to 18th সেঞ্চুরি, এটা হচ্ছে সব থেকে বড় ভাইটাল। এরপর হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ এরা, যার এডুকেশন সিস্টেমের প্রভাবে আজকে আমরা প্রভাবিত। সেই ব্রিটিশ এরার কথা আজকে পড়বো এবং তারপরে সেখান থেকে ডেভেলপমেন্টের ব্যাপারটা জানবো। তো ব্রিটিশ এরার গল্পটা বলতে গেলে আমরা বলে দিই, অনেক দেশ আছে যেখানে শুধু ফ্রেঞ্চ ভাষাতে আলোচনা করা হয়, ফ্রেঞ্চ ভাষাতে পড়া হয়। কোথাও কোথাও দেশ আছে ডাচ ভাষাতে পড়া হয়, পর্তুগিজ ভাষাতেও পড়া হয়। তো যে দেশে যে রাজত্ব বা যে কলোনি সব থেকে বেশি এস্টাবলিশ করতে পেরেছে তাদের ভাষায় বা তাদের এডুকেশন সিস্টেমেই সেই দেশ এগিয়েছে পরবর্তীকালে। মানে যদি বলতে পারি যারা ইনভেস্ট করেছে যে দেশকে, সেখানে তারা কালচারের সঙ্গে মিশে গিয়ে সেই কালচারকে ডেভেলপ করেছে। আমাদের দেশে যেহেতু ব্রিটিশ রাজত্বটাই ছিল, সেই জন্য দেখবে আমাদের এডুকেশন সিস্টেমে ইংলিশের প্রভাবটা পড়েছে। যদি আজকে আমরা পর্তুগিজ দ্বারা শাসিত হতাম কিংবা ডাচ দ্বারা শাসিত হতাম, তাহলে তাদের ভাষাকে আমাদের শিখতে হতো এবং তাদের এডুকেশন সিস্টেম আমাদের চলে আসতো। একটা ডিফারেন্ট হয়ে যেত এডুকেশন সিস্টেম, বা ভাষাও ডিফারেন্ট হয়ে যেত, বা ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হয়ে যেত। অর্থাৎ তাদেরকে আমরা হয়তো আজকে স্প্যানিশ বলতে পারতাম কিংবা ডাচ বলতে পারতাম বা কিংবা পর্তুগিজ ভাষা বলতে পারতাম যদি পর্তুগিজরা আমাদেরকে শাসন করতো। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে ওয়ার্ল্ড এর মধ্যে টপ মোস্ট যে ল্যাঙ্গুয়েজ সব জায়গায় কমিউনিকেশনের জন্য ব্রিটিশ যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা আমাদের শিক্ষার মধ্যে রয়েছে। তার কারণ হচ্ছে ব্রিটিশরা আমাদের ম্যাক্সিমাম জায়গা ক্যাপচার করেছিল এবং ম্যাক্সিমাম জায়গাতে তারা শাসন করেছিল, এডুকেশন সিস্টেম তারাই সাজিয়েছিল। তো ব্রিটিশ এরা সম্পর্কে আমরা পড়ি, দেখো এখানে দিস ইজ জেনারেলি অ্যাটেম্প টু দ্য কারেন্ট ইউনিভার্সিটি সিস্টেম। এই কথাটা আমি বললাম যে বর্তমান ইউনিভার্সিটি সিস্টেমের সঙ্গে এটা একটা কানেকশন আছে। ইন দ্য ক্রিয়েশন অফ দ্য ব্রিটিশ কনসুলেটেড ইনফ্লুয়েন্স, অর্থাৎ ব্রিটিশ দ্বারা ইনফ্লুয়েন্স হওয়ার জন্য, সরি কলোনাইজ ইনফ্লুয়েন্স হওয়ার জন্য আমাদের এটা সিস্টেমটা চালু হয়েছে। দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডিড নট মেক এনি অ্যাটেম্প টু ইম্পোজ এ ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশন অন ইটস ইন্ডিয়ান সাবজেক্ট। অর্থাৎ
ইন্ডিয়ান সাবজেক্টের সাথে সাথে তারা ওয়েস্টার্ন সিস্টেম অফ এডুকেশনকে ইম্পোজ করে দিয়েছিল, অর্থাৎ আমাদের শিক্ষাতে তারা দিয়ে দিয়েছিল ফর দ্য লং টাইম, দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বলতে পারো 200 বছর ধরে যদি কোনো রাজত্ব চলে তো তাদের ভাষা তাদের শিক্ষা তা আমাদের উপর প্রভাব পড়বে। আমাদের তো তখন কোনো কিছু ছাপা বই ছিল না, হাতে লেখা পুঁথি ছিল, এটা তো আমাদের লজ্জার বিষয় ছিল। তারপরে ব্রিটিশরা এসে তো আমাদের প্রিন্টেড বই তৈরি করেছিল, রামায়ণকে প্রিন্ট করেছিল, গীতাকে প্রিন্ট করে দিয়েছিল, মহাভারতকে প্রিন্ট করেছিল, এগুলো আমি পড়েছি অনেক জায়গাতে। তো এটার জন্যই বলতে পারছি যে আমাদের তখন প্রিন্টিং মেশিনই ছিল না, অর্থাৎ ব্রিটিশ দ্বারা প্রিন্টিত জিনিস সংস্কৃত ভাষায় রামায়ণ তারা প্রিন্ট করে দিয়েছিল, ইংলিশে প্রিন্ট করে দিয়েছিল। তো এগুলো আমাদের লজ্জার বিষয় ছিল। তো যেগুলো আমরা নেটিভ ছিলাম বলতে গেলে, যেখানে আমরা প্রায় বলতে গেলে অশিক্ষিত গোড়া ছিলাম, রিলিজিয়াস ধর্মের ওপর আমরা শিক্ষিত ছিলাম, সেখান থেকে ব্রিটিশরা এসে তাদের এডুকেশন সিস্টেম দিয়ে প্রপার মডার্নাইজড করেছিল বলতে গেলে আমাদেরকে আমাদেরকে বলতে পারো নেটিভ থেকে মানুষ বানিয়েছে। বর্তমান দিনে যারা আমরা এখন যেটা বিশ্বের সঙ্গে দরবারে গিয়ে কথা বলতে পারছি, শিক্ষায়িত হতে পারছি, তো হায়ার এডুকেশনের ব্রিটিশদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্ত বেদিক এজ বা অন্যান্য জিনিস সেই সমস্ত তো জানতেই হয়, কিন্তু যে আমাদের সঠিকভাবে বর্তমানে এখন হায়ার এডুকেশনের পথ দেখিয়েছে তাকে তো মনে রাখতেই হবে, যতই সে আমাদের শাসন করে যাক না কেন আর শোষণ করেই যাক না কেন। তো সেই ব্যাপারটা আলাদা জিনিস। যেটা আমি বলছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1698-এ ডিরেক্টলি এখানে মেইনলি একটা স্কুল করলো যেটার নাম হচ্ছে মার্টিন মেন্টেন, এখানে স্কুল করলো সেটার নাম হচ্ছে সেন্ট ম্যারি চ্যারিটি স্কুল। তো সেন্ট ম্যারি চ্যারিটি নামে স্কুল প্রথম এস্টাবলিশ হয়েছিল কোথায় না মাদ্রাস 1715, যে মাদ্রাস এখন বর্তমানে সাউথ স্টেট, সেখানে এখন চলে গেছে চেন্নাই নাম নিয়ে। তো সেই মাদ্রাসে 1715-এতে তোমরা এই জায়গাটা একটা স্কুল দেখতে পাবে। ইন 1725 ইউরোপিয়ান Christian missionaries had established 17 school from the children of heritage and এটা হেরিটেজ, অর্থাৎ যেখানে হিন্দুস অর্থাৎ হিন্দু স্কুল তৈরি করেছিল হেরিটেজ, অ্যান্ড দ্য মুসলিম ফর দ্য মিশনারি স্কুল মিশনারি স্কুল ফর দ্য খ্রিস্টান ইন খ্রিস্টান। তো দেখো এখানে যে ব্যাপারটা বলতে চাইছে যে ইউরোপিয়ান খ্রিস্টান মিশনারি যারা ছিল তারা 17টা স্কুল তৈরি করেছিল বাচ্চাদের জন্য, যেটা হচ্ছে হিন্দুদের জন্য এবং মুসলিমদের জন্য, এবং 4টে মিশনারি স্কুল তৈরি করেছে। অর্থাৎ 17টা স্কুলের মধ্যে হিন্দু আর মুসলিমদের দুটো স্কুল, মানে 17টা স্কুল ছিল, তার মধ্যে কোনো ভাগ নেই, সেটা কোনো জায়গায় পাইনি। তো হিন্দুদের কটা মুসলিমদের কটা সেটা ভাগ পাওয়া যায়নি। তো নেক্সট দেখো 4টে মিশনারি স্কুল তৈরি করেছিল, সেটা তাদের খ্রিস্টানদের জন্য, অর্থাৎ সমস্ত ধর্মকে নিয়ে একটা স্কুল তৈরি করেছে, সেই জায়গাগুলো এখানে বলা আছে। তো ইন 1804 লন্ডন মিশনারি সোসাইটি এস্টাবলিশ দ্য ইংলিশ স্কুল। 1804 সালে লন্ডন মিশনারি সোসাইটি একটা স্কুল তৈরি করে ইন সিলিয়নেতে, এটা তৈরি করেছিল সাউদার্ন ইন্ডিয়াতে, এন্ড দ্য বেঙ্গলও তো একটা ভালো রকম ব্রিটিশ রাজের অংশ ছিল, তো বেঙ্গলেও অনেক স্কুল দেখা যায় যেখানে ব্রিটিশ দ্বারা তৈরি হয়েছে। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন, এইটাই শুরু হলো ওয়েস্টার্ন এডুকেশনে ইন্ডিয়াতে, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার জন্ম এখান থেকে শুরু হলো। and the establishment of this primary school led towards the demanded for the establishment of the institutions for higher education, অর্থাৎ এই প্রাইমারি স্কুল থেকেই আমাদের হায়ার এডুকেশনের নিভ ভিত্তিটা তৈরি হলো অফ দ্য ওয়েস্টার্ন এডুকেশন কোড অ্যান্ড কোড, অর্থাৎ ওয়েস্টার্ন শিক্ষার যে ভিত্তি প্রাইমারি স্কুল থেকেই তৈরি হচ্ছে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ওয়েস্টার্ন শিক্ষাতে ইনফ্লুয়েন্স আসছে এবং সেখান থেকে শিখতে পারছি। তো দ্য স্যাটিসফাই অফ দ্য পপুলার ডিমান্ডেড অফ ইন্ডিয়ান্স সংস্কৃত কলেজ অ্যান্ড বেনারসের সংস্কৃত কলেজ রয়েছে, যেটা বেনারস হিন্দু ইউনিভার্সিটি এখনো আছে, অ্যান্ড দ্য আগ্রা কলেজ, আগ্রা ইজ এস্টাবলিশ 1818। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম আমি জানি, এখানে সংস্কৃত কলেজ তৈরি হয়েছে, এটা অনেকে সংস্কৃতের যারা স্টুডেন্ট আছে তারা নাম শুনেছে এবং তারা অনেকে পড়তে যাওয়ার ইচ্ছা থাকে, তো অনেকেই হয়তো পড়ে হচ্ছে সেখানে, আমি জানি না, তা সবার সঙ্গে তো আমার পরিচয় নেই। যাই হোক, তো সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি হোক, এখন সংস্কৃত কলেজ অফ বেনারস অ্যাট বেনারস যেটা তৈরি হয়েছে, সেটা যা 1880-তে তারপরে একটা আগ্রাতে কলেজ তৈরি করেছিল এই ব্রিটিশ দ্বারা। The Wood Dispatch একটা Dispatch 1854 একটা ল ছিল, they recommended the establishment of universities in presidency
টাউনস অফ কলকাতা অ্যান্ড বম্বে এন্ড মাদ্রাস। তো দেখো এই তিনটে যে শহর A1 সিটি আমরা এখনো বর্তমানে নাম দিয়ে থাকি, তার মধ্যে কলকাতা আছে, বম্বে আছে, and মাদ্রাস আছে। 1854 এ উডের একটা ল দিয়ে একটা রেকমেন্ড করা হয়েছে ইউনিভার্সিটি করার জন্য প্রেসিডেন্সি টাউন গুলোতে, যেখানে যেখানে রাজধানী শহর ছিল সেখানে সেখানে এই তিনটে ইউনিভার্সিটি তৈরি করা, যেমন বর্তমানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অফ কলকাতা আছে, সেই জায়গাটা এখানে তৈরি হয়েছিল। তো এটা উডের ডেসপ্যাচের মাধ্যমে তৈরি হয়েছে, অর্থাৎ উডের আইনের মাধ্যমে, উডের কানুনের মাধ্যমে তৈরি হয়েছে। তো লর্ড রিপন অ্যাপয়েন্টেড দ্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন 3rd February 1882, the Hunter as the chairman. The commission is the popularly known as the Hunter Commission. তো লর্ড রিপন কি করা হয়েছে, তাকে এডুকেশন কমিশন তৈরি করা হয়েছিল, যেটা 1882 তে। তো এইগুলো জানানোর এই জন্য উদ্দেশ্য যে এডুকেশন সিস্টেমটা কিভাবে তারা সাজিয়েছিল। আমরা তো বেদিক যুগে পড়লাম, সেখানে এডুকেশন সিস্টেম দেখে এলাম, একসঙ্গে কনফ্লিক্ট করছি আমি সেখানে অন্য এডুকেশন সিস্টেমের সঙ্গে। তারা কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছে, প্রাইমারি স্কুল সৃষ্টি করেছে 17+, ধীরে ধীরে ইউনিভার্সিটি তৈরি করেছে, তারপরে বিভিন্ন আইন কানুন অ্যাপয়েন্টমেন্ট করেছে। সেখানে এই যে সিস্টেমটা, এইটার সঙ্গে আমাদের পুরনো সিস্টেমটা কতটা তফাৎ সেটাই দেখাতে চেয়েছি। যদিও বা আমাদের সব থেকে পুরনো ইউনিভার্সিটি, তবু আমাদের লজ্জার বিষয় সেই সময় আমাদের বর্তমান দিনের মতো অতটা ইউনিভার্সিটি ছিল না। যা ছিল সব নষ্ট করে ফেলেছি বা কেউ আক্রমণ করে ভেঙে দিয়েছে, এটা আমাদের লজ্জার বিষয়। পরে আবার ব্রিটিশরা এসে সেটাকে সাজিয়ে তুলেছে। তো এটা তো একজন ধ্বংস করবে একজন সৃষ্টি করবে, এটা সৃষ্টির নিয়ম, এটা তো হতেই থাকে। নেক্সট দেখো, এভলিউশন অফ দা হায়ার এডুকেশন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা হচ্ছে আমাদের স্বাধীনতার পরবর্তী সময় শিক্ষা, যেখানে কিছুটা রুলস এন্ড রেগুলেশন অবভিয়াসলি আছে ব্রিটিশদের, সেইটাই আমাদের পরবর্তীকালে কপি পেস্ট করে নিয়ে নিয়েছি বলতে পারো। তাদের সিস্টেমটাকে কপি পেস্ট করা হয়েছে, সেখানে আমাদের কোনো হাত নেই বলতে পারো, আমাদের নিজস্ব কোনো অতটা এফোর্ট নেই। তো যেটা লেখা আছে, ইভেন বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্স আর নাম্বার অফ দ্য কমিশন হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। কমিশন তো সবসময় তৈরি করার একটা বলতে পারো যে কোনো জিনিসের ক্ষেত্রে কমিশন সৃষ্টি করা হয়। দ্য সার্ভে অফ ইন্ডিয়ান এডুকেশন, এটাকে সার্ভে করার জন্য কমিশন করা হয়েছে। সার্ভে মিনস সেই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা কিরকম ভাবে চলছে, কতজন শিক্ষিত আছে, কতজন অশিক্ষিত আছে, বা কতজনকে শিক্ষার আলোতে আনতে হবে, এই সমস্ত জিনিসের উপর সার্ভে করা হয়। যেমন আমাদের জনগণনা করা হয় বা কোনো কিছু অন্যান্য জিনিসে এখনো সার্ভে করা হয় যে কতটা কোন স্টেটে মহিলা পুরুষের রেশিও কতটা আছে, কোন স্টেটে কতটা কম আছে, কোন স্টেটে শিক্ষার হার বেশি, কোন স্টেটে শিক্ষার হার কম, এগুলো সার্ভে করা হয়। এখন যেমন 2021-এ আমাদের জনগণনা হওয়ার কথা ছিল, যেহেতু কোভিড-19 এসে গেছে, তো সেই কারণে জনগণনা কাজটা ধীরে হয়ে গেছে। তো আমরা কিছু বছরের মধ্যে জানতে পারবো আমাদের দেশে কতজন জনসংখ্যার লোক আছে, বা এত আমরা তো 2011 সালে অব্দি 121 কোটি লোক ছিলাম, সেখান থেকে 131-এ প্লাস হয়ে যাবে হয়তো, বা তার উপর চলে যাব। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে সার্ভে হয়েছিল এটা সেই সময় 1882-তে, and the commission of the 1902 and the Sadler Commission in 1917. Problems of the education reconstruction were the review by the several commission and committees, notably by the Universities Education Commission 1948 to 49. তো এই কমিশন গুলো এক একটা সেই সময়কার সিচুয়েশন, তোমরা এটাকে পড়ে নিও, এটা কিছুই নেই। কমিশন মানে হচ্ছে তারা সার্ভে করবে, তারা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চিন্তা ভাবনা করবে, সেই জন্যই কমিশন আসা। তো সেকেন্ডারি এডুকেশনের কত সালে হয়েছিল সেটা দেখে নেবে, 1952 to 53। আর্টিকেল 45 আর্টিকেল নিয়ে আমি আগের ক্লাসে বলে দিয়েছি আর্টিকেল জিনিসটা কি, এই ক্লাসে আর ডিসকাশন করছি না আর্টিকেলটা কি। তো আর্টিকেল 45 ইন্ডিয়ান কনস্টিটিউশন কি করছে, একটা মান্যতা দিচ্ছে এডুকেশনকে, ফ্রি এন্ড কম্পালসারি এডুকেশন। এটা তো তোমরা জানো, আর্টিকেল মানে একটা আইন কানুন বা কনস্টিটিউশনের একটা অধিকার বলতে পারো। তো ফ্রি এডুকেশন সেই সময় 45 যে আর্টিকেল, আর্টিকেলটা জিজ্ঞেস করতে পারে হায়ার এডুকেশনে কোন আর্টিকেল সাপোর্ট করে ফ্রি এডুকেশন এন্ড কম্পালসারি এডুকেশন উইদিন দ্য ফার্স্ট ডিকেড। অর্থাৎ এই সময়ের মধ্যে তোমাদের ইন্ডিপেন্ডেন্সের পরে যে আমাদের প্রথম কাজ, সবাইকে ফ্রি এবং কম্পালসারি এডুকেশন আয়তায় আনতে হবে, সেটা দেখতে হবে। জুডিশিয়াল ক্যারেক্টার কিছু কিছু জায়গায় প্লে হয়েছে, কোন কোন চেয়ারম্যান নাম নিয়োগ করা হয়েছে, যেমন ডিএস খত্রি এন্ড জেপি নায়ক, এই চেয়ারম্যান মেম্বার অফ দ্য সোসাইটি করেছিলেন ফাউন্ডেশন পোস্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল এডুকেশন পলিসি। এরা পলিসি তৈরি করেছিল, এবং ন্যাশনাল প্যাটার্ন অফ দ্য এডুকেশন, প্যাটার্নটা কি আছে, জেনারেল প্রিন্সিপাল এন্ড পলিসিস কিভাবে তৈরি হবে, তো সমস্ত জিনিসগুলো যে দুজন ব্যক্তি আছে তারা পরবর্তীকালে ডেভেলপ করেছে।
তো দেখো এরপরে হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন, যেটা এখন ইউজিসি আমরা বলি, ইউজিসি ইউনাইটেড গ্র্যান্ড কমিশন, পরবর্তীকালে আগে ছিল ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন। তো 27th January 1902 inquired the condition of the prospect of the Indian university, suggest to Indians guards Indians Gurudas, ওটা গার্ডস পড়ছিলাম, গুরুদাস ব্যানার্জি and the সৈয়দ হুসেন বিলগ্রাম ওয়ার্স দ্য ইনক্লুড দ্য কমিশন। তো এই দুজন ব্যক্তিকে এই সময় 1902 সালে অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো এই দুজন ব্যক্তি কি করেছিল, এই যে পুরনো ইউনিভার্সিটি কমিশন, এতক্ষণ তো আমরা কলেজ বা অন্যান্য জিনিসের জন্য পড়ছিলাম বা হায়ার এডুকেশনের জন্য পড়ছিলাম, তো ইউজিসি বা ইউনিভার্সিটির ওপর কনসেপ্টটা কোন সময় থেকে আসে সেটার কথাটা বলা আছে 1902 সালে। তো রেকমেন্ডেশন কিছু কিছু আছে সেখানে এই কমিশনের মধ্যে, সেই জিনিসটাই বলেছি আমি যে এতক্ষণ হায়ার এডুকেশনে যা কিছু কনসেপ্ট কপি টু পেস্ট করা হয়েছে আমাদের বর্তমান দিনে, এই ব্রিটিশরা যা করে গেছে সেটাকে কপি পেস্ট করে দিয়েছি, নতুন ভাবে কিছু সেরকম ডেভেলপ সেরকম কিছু হয়নি। তো দেখা যাচ্ছে, দেখো তাদের রেকমেন্ডেশনটা কি ছিল সেটা পড়ে নি। নো নিউ ইউনিভার্সিটিজ উইল বি এস্টাবলিশড। তো সেই সময় এটা রেকমেন্ডেশন করা হয়েছিল যে কোনো নতুন ইউনিভার্সিটি তৈরি করা হবে না, সেখানে ছিল হচ্ছে এক্সিস্টিং ইউনিভার্সিটি যেগুলো আছে বর্তমানে, এখনো আছে তখনও ছিল, সেটা হচ্ছে ক্যালকাটা, বম্বে, মাদ্রাস, এলাহাবাদ এন্ড পাঞ্জাব শুড বি রেকগনাইজ অ্যাজ এ টিচিং বডিজ। তো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার রেকমেন্ডেশন অনুযায়ী, বর্তমানে তো অনেক চেঞ্জ হয়ে গেছে। তো এটা তাদের সেই সময় ছিল, কোনো নতুন ইউনিভার্সিটি দেওয়া হবে না, এই যে বডিজ গুলো আছে এদেরকেই টোটাল প্যাটার্নটাকে দেখতে হবে। অর্থাৎ ক্যালকাটা ছিল ইস্টার্ন পার্টে, বম্বে ছিল ওয়েস্টার্ন পার্টে, মাদ্রাস ছিল সাউদার্ন পার্টে, এলাহাবাদ এগেন ওয়েস্টার্ন পার্টে এন্ড পাঞ্জাব ফির এগেন ওয়েস্টার্ন পার্টে। তো এরা সবাই দায়িত্ব নিয়েছিল এই ইউনিভার্সিটি গুলোকে। There should be proper representation of teachers and college lecture universities senates, and the university should be strictly enforce the rule and ensure the systematic supervision affiliated by the college. তো এই ইউনিভার্সিটি গুলো তাদের আন্ডারে সমস্ত কিছু দেখবে বা সমস্ত কিছু দেখভাল করবে। তো কিছু কিছু ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছে ইন্ডিপেন্ডেন্সের আগে এবং পরে বা ইন্ডিপেন্ডেন্সের সময়ে, তার একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি। ইউনিভার্সিটির নাম ফার্স্ট দেওয়া আছে, তারপরে সাল দেওয়া আছে, এটাকে ভালোভাবে দেখে নেবে। বম্বে ইউনিভার্সিটি আছে, মাদ্রাস ইউনিভার্সিটি আছে, সালগুলোকে কোথাও কোথাও কোনো সময় কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। এবার সব ইউনিভার্সিটি সাল পড়ার দরকার নেই, এই যে আমি 5টা ইউনিভার্সিটির নাম উপরে দিয়েছি, ক্যালকাটা, বম্বে, মাদ্রাস, এলাহাবাদ এন্ড পাঞ্জাব, এদের সালগুলো মেনলি একটু জেনে রাখবে, এটা খুবই ভালো হয় তাতে। বাকি অন্যান্য যে ইউনিভার্সিটি শুধুমাত্র নলেজ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে এবং নাম জানার জন্য দেওয়া হয়েছে যে কত রকম ইউনিভার্সিটি আছে, বর্তমানে আরো তো অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এগুলো তো পুরনো ইউনিভার্সিটি। তো পুরনো ইউনিভার্সিটি আমাদের স্বাধীনতা পাওয়ার আগে কি কি ছিল আর বর্তমানে তার সঙ্গে কতগুলো যোগ হয়েছে, নেক্সট ক্লাসে কতগুলো যোগ হয়েছে আলোচনা করব এবং একটা লিস্ট দিয়ে দেবো। এই ক্লাসে তোমাদের শিখলাম ব্রিটিশরা কি করে গেছে সেটা একটু জানো, এটা জানা দরকার। তো সাম প্রমিনেন্ট মাইলস্টোন, এটা আমরা যেটা অ্যাচিভ করেছি এই সময়তে, এস্টাবলিশমেন্ট অফ হায়ার এডুকেশন। তো ইন্ডিপেন্ডেন্স টু স্ট্রেনথেন দ্য হায়ার এডুকেশন, হায়ার এডুকেশনতে স্ট্রেনথেন করার জন্য, ওটা শক্ত করার জন্য কি কি স্টেপ নিয়েছি সেটা দেখে নাও। 1995-এ আমরা কি করেছিলাম, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার, এটা এস্টাবলিশ করেছিলাম। তারপরে দেখো খুদা খুদা বাকাসা ওরিয়েন্টাল পাবলিক লাইব্রেরি ঝাঁসি, এটাকে এস্টাবলিশ করেছি। যাই হোক, ঝাঁসিতে একটা তৈরি হয়েছে কিছু একটা। তো রেজিস্ট্রেশন অফ দ্য কেন্দ্রীয় বিদ্যালয়, রেজিস্ট্রেশন কেন্দ্রীয় বিদ্যালয় তার 3 নম্বরে। এই জায়গাটা একটা মিস্টেক হয়ে গেছে, এটা আমি বলবো দেখে নাও, এটা 3 হবে, রেজিস্ট্রেশন অফ কেন্দ্রীয় বিদ্যালয় 3, আর নবোদয় বিদ্যালয় এটা 4 হবে। এগুলো পরপর টাইপিং এর সময় একটুখানি প্রবলেম হয়েছে, যেহেতু আজকে ক্লাসটা আমাকে সত্যি কথা বলতে কি আগে থেকে কোনো ইনফরমেশন ছিল না, তো আমাকে তাড়াতাড়ি টাইপ করতে হয়েছে, তো সেখানে একটু মিস্টেক হয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। আর উপরে একটা মিস্টেক আছে, ডেফিনেটলি ওটা আমি আগের দিন নেক্সট দিন ক্লাসে বলে দেবো। নবোদয় বিদ্যালয় আছে, ন্যাশনাল লিটারেসি মিশন আছে, ন্যাশনাল ওপেন স্কুল আছে, আর এনসিআরটি আছে, আর ইগনুস আছে। ইগনুস স্টাম্পস, এনসিআরটি স্টাম্পস, এগুলো তোমরা প্রত্যেকে শুনেছো। তারপরে এনডিটি ওমেন ইউনিভার্সিটি আছে, আর সাথিয়া একাডেমি 18 মার্চ 1956 আছে, ব্রাঞ্চ অফিস বম্বে, কলকাতা, ব্যাঙ্গালোর, ম্যাড্রাস আছে। বাকিগুলো এগুলো যা আছে সমস্ত জিনিসটা পড়ার। আর লাস্টে লিখে দিচ্ছি টু বি কন্টিনিউড, আমার নেক্সট ক্লাসে এটা আরো কন্টিনিউ হবে, এটা এখানে শেষ নয়, যেহেতু আজকের এই ক্লাসটা এতটুকুই
ছিল বা এতটুকু করে উঠতে পেরেছি আমি সময়ের মধ্যে, তার বাইরে কিছু করা ছিল না, ইনফরমেশন যেহেতু আমার কাছে ছিল না। যাই হোক, এই ক্লাসটার মধ্যে কিছু কিছু জায়গায় আমার মিস্টেক্স হয়েছে, কারণ কি আমি টোটালটাই না পড়ে জাস্ট তোমাদের কাছে লিখেছি আর তারপরে তোমাদের সঙ্গে ডিসকাশন করেছি, মাঝখানে কোনো প্রিপারেশন নিইনি। তো সেখানে কিছু কিছু শব্দের সঙ্গে আমার পরিচয় ছিল না বলতে পারো, বা কিছু কিছু শব্দ পড়েছি হয়তো